যে পদ্ধতিতে অনুদানটাকে দেওয়া হচ্ছে সেই পদ্ধতিটাকে দেখতে লাগছে ভিক্ষার মতো। এখানেই আপত্তি। 1000 টাকায় 1500 টাকায় আমি কদিন চলবো? কি হয় 1000 টাকায় 1500 টাকায়? আমার কাজ চাই। লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দেওয়া হয় সবই আছে পশ্চিমবঙ্গে, কিন্তু তমান্নার বিচার হয়। বাংলায় তো কিছুই নেই, চপ শিল্পর বাইরে কিছুই নেই। এতে করে যতটা হচ্ছে সেটাও আমাদের ছেলে মেয়েদের যে আমাদের পেতে হবে এবং আরও দরকার, এই বোধটা হারিয়ে যায়। তখন বাইরের লোক ভাবে আরে এরা তো নিজেদের মধ্যেই ব্যস্ত, চলো আমরা দখল করি। কেউ কিছু বলার নেই, কারণ বাঙালি জানে বাংলায় কিছু হচ্ছে না। একটি ছেলে সে পড়ছে একটা অন্য সাবজেক্টে, ধরুন বিকম এমকম ইত্যাদি পড়ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে দেখছি মেলায় একটা আইসক্রিমের স্টল দিচ্ছে। এবার আপনি বলবেন ও তো আইসক্রিমের স্টল দিয়ে ভালোই 1000-10 টাকা রোজগার করছে, আপনি কেন বলছেন ও বেকার? না, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ছদ্ম বেকারত্ব। যে এই বাংলা মিডিয়াম স্কুলগুলো যত উঠে যাবে তত মমতা ব্যানার্জি আর তার গ্রুপের এই সিন্ডিকেট ব্যবসাটা খুব ভালো চলবে, তোলাবাজিটা খুব ভালো চলবে। কারণ সে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, বেসরকারি স্কুলগুলো থেকে প্রতি সপ্তাহে তোলা তুলতে যায় পাড়ার দাদা দিদিরা। বাংলা মাধ্যম স্কুল কমছে এটা সত্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে হিন্দি উর্দু মাধ্যম স্কুল বাড়ছে। শুধু ইংরেজি মাধ্যম নয়, হিন্দি উর্দু মাধ্যম স্কুল বাড়ছে, কারণ শহরাঞ্চল এবং মফস্বলগুলোয় বাঙালি সন্তানদের সংখ্যা কমে যাচ্ছে, বাইরের লোকের সংখ্যা বাড়ছে, এটাও সত্য। একটি সন্তান যদি বাংলায় জন্মগ্রহণ করে তাহলে তার কাঁধের ওপর 77,766 টাকার ঋণের বোঝা চাপে যে তাকে সারা জীবন ধরে সে যা কাজ করবে, আনুমানিক 77,000 টাকা তার মাথা পিছু তাকে ওই সরকারি দেনার বোঝা তাকে চুকিয়ে দিয়ে যেতে হবে। ভারতবর্ষের ইতিহাসে যদি কোনো মিথ্যা বা অসত্যবাদী যদি কোনো মুখ্যমন্ত্রী থাকেন, মহিলা থাকেন, তাহলে মমতা ব্যানার্জি। কেন এত দুর্নীতি হয়েছে? দুর্নীতিতে দোষীদের শাস্তি কি হয়েছে? কেন দুর্নীতিবাজদেরকে আড়াল করা হচ্ছে? রাজনীতি বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কি একজন সফল ব্যবসায়ী বা শিল্পপতি হতে পেরেছেন? বাড়ির নারায়ণদের কাজ কেড়ে নিয়ে লক্ষ্মীর পকেট ভরানোর নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সুপ্রিম কোর্টে এই প্রথম কোনো সরকার, মানে এই রাজ্য সরকার, দুটো হাত দিয়ে টেন্টেডদের লিস্ট দিয়ে বলছে আমরা চুরি করেছিলাম, এই হচ্ছে চোরদের লিস্ট। কিন্তু হিন্দু বাঙালির মানে বাচ্চা হচ্ছে না, তার জন্য মুসলমানের দায় নয়। মুসলমান প্রচুর বাচ্চা নিচ্ছে না বাংলায়। 1.3 ওভারঅল বাংলার এখন ফার্টিলিটি রেট বাঙালিদের, সেখানে হিন্দু বাঙালি শহরে 0.7 0.8 হবে। তাহলে তুমি বাচ্চা যদি একটাও না হয়, তারপরে সিবিএসইতে যায় এবং অন্যদিকে বিহারি ইউপি ছেলে মেয়ে বেড়ে যায়, তাহলে সরকারি বাংলা মাধ্যম স্কুলে যাবে কে? ভাই কৌশিক বাংলা পক্ষের পক্ষে বলতে এসে অ্যাকচুয়ালি কার পক্ষে যে কথা বলতে চাইলো এটা আমাদের দর্শকের কাছে স্পষ্ট হয়ে গেছে। সব দোষ বাঙালির নয়, বাঙালিকে যারা শাসন করে সেই প্রশাসনের দোষটা শিখতে বাংলা পক্ষকে শিখতে হবে। আরে ভাই, এত শিলা উনি পুঁতেছেন, শিলান্যাস করেছেন, যদি জড়ো করি তাহলে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের থেকে বড় পাহাড় হয়ে যাবে। হয় না কিছু? দূরদৃষ্টিপূর্ণ একটা ভিশন থাকলে একটা জায়গায় আসবে, না হলে সারা জীবন আমাদের কাশফুলের বালিশ আর ঘুগনি মুড়ির স্বপ্নেই আমাদের আবদ্ধ হয়ে থাকতে হবে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি বাংলা হান্ট প্রেজেন্ট টাফ টক। আজকে টাফ টক বাংলা হান্ট কনক্লেভের বিষয়, বাংলা চায় শুধু কি ভিক্ষা, চায় নাকি শিল্প শিক্ষা? বাংলা কি সত্যি ভিক্ষে চায়? বাঙালি, এবং সেটা নগরে হতে পারে, গ্রামে হতে পারে, গঞ্জে হতে পারে, শুধু কি তারা প্রকল্পের টাকা চায় আর সেই টাকা পেলেই তারা খুশি? তারা কি চায় না এই বাংলায় শিল্প হোক, শিক্ষা হোক? এই নিয়েই আজকে আমাদের কনক্লেভের বিষয়, বাংলা হান্ট কনক্লেভে। আমি ঋতব্রত ভট্টাচার্য, আর আমার সঙ্গে রয়েছেন, আপনারা প্রত্যেকে তাদের চেনেন, কামাল হোসেন, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষাবিদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে তিনি কাজ করেছেন, নতুন করে তাকে চিনিয়ে দেওয়ার কিছু নেই। যুব মোর্চা করেন, কিন্তু তিনি তরুণী হিসেবে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ন্তী রয়। প্রিয়ন্তী, আপনাকেও স্বাগত। অরিত্র দত্ত বণিক, অভিনেতা, অনেকে বলেন এই সময় বাঙালি তরুণদের মধ্যে অন্যতম চিন্তাবিদ অরিত্র দত্ত বণিক। রুদ্রনীল ঘোষ, একদিকে রাজনীতিবিদ, অন্যদিকে অভিনেতা। রুদ্রনীল, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র, কংগ্রেস নেতা,
আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ, আপনাকে স্বাগত। এবং বাংলা পক্ষ থেকে রয়েছেন কৌশিক মাইতি। আমি প্রথমেই চলে যাব কামাল হোসেনদার কাছে। কামালদা, প্রথম আপনাকে দিয়েই এই সবার শুটটা আমরা প্রথমেই ধরে নেব। আপনি যেভাবে বাঁধবেন তারপর আমরা সেভাবে আলোচনা করব। আপনি কি মনে করেন যে বাংলার সাধারণ মানুষ তারা শুধু ভিক্ষা চায়, প্রকল্প চায়? মানে সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, সেটা হতে পারে অন্যান্য প্রকল্প থেকে, মানে কাজ না করে যদি টাকা পাওয়া যায় তাহলে এর থেকে ভালো কি হতে পারে? তারা কি সত্যি চায় না শিল্প শিক্ষা? আপনার কি মনে হয়? দেখুন, বাঙালি শিক্ষিত যারা চাকরি প্রার্থী বা শিক্ষিত সমাজ, তাদের উপরে ভিক্ষাটা চাপিয়ে দেওয়া হয়েছে। তারা নিতে চায় না। আমার মা চান না যে আমার সন্তান এই বেকার থাকবে আর আমি ওই সরকারের কাছ থেকে 2-4টে পয়সা নেব। অ্যাকচুয়ালি এর পিছনে বড় গল্পটা হচ্ছে চাকরি এবং সংস্কৃতি, আমাদের শিল্প নেই। তার কারণ গ্রাম বাংলায় এখন দেখা গেছে যে সরকারি যে স্কুল বা আধা সরকারি স্কুলগুলোর থেকে যারা পড়ুয়া তারা চলে আসছে এই যে বেসরকারি স্কুলগুলোতে, মানে ইংলিশ মিডিয়াম স্কুল। তার একটাই কারণ, মমতা ব্যানার্জি এটাই চাচ্ছেন যে এই বাংলা মিডিয়াম স্কুলগুলো যত উঠে যাবে তত মমতা ব্যানার্জি আর তার গ্রুপের এই সিন্ডিকেট ব্যবসাটা খুব ভালো চলবে, তোলাবাজিটা খুব ভালো চলবে। কারণ সে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, বেসরকারি স্কুলগুলো থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে তোলা তুলতে যায় পাড়ার দাদা দিদিরা। এখন কোন দাদা দিদিরা? যারা কালকের সকালে উঠে কি খাবে জানে না, তারাই কিন্তু এই সিন্ডিকেটের মাথা। সাধারণ মানুষ যারা ভদ্র নম্র তারা অন্তত তৃণমূল কংগ্রেসটা করবে না, আমি যতটুকু জানি। যে সুতরাং এবারে এটাতে গেল শিক্ষা। এবং অবাক হয়ে যাবেন, আমি যতদিন ধরে এর সঙ্গে যুক্ত আছি, যে এই প্রথম এবছর 70% ছাত্রছাত্রী তারা ভর্তি হয়নি কটা ইউনিভার্সিটিতে, ভাবা যায়? অর্থাৎ এই কিছুদিন আগে একজন অভিভাবক তার সন্তান স্কুলে চাকরি পেয়েছে, আমার ছাত্র ছিল, এসে বলছে যে আমার ছোট ছেলেটা এই এনেছি মাস্টারমশাই, এ কিছুতেই না আর পড়াশোনা করতে চাচ্ছে না, 6 পাস করে চলে যাচ্ছে, বলে আমি পড়াশোনা করব না। আমি জিজ্ঞেস করলাম কি হলো বাবা? বলছে স্যার দেখুন, আমার বড়দি MSc বিএড, সে চাকরি পায়নি। আমার বড়দা MA বিএড ইতিহাসে, সে চাকরি পায়নি। আমি খামোকা পড়াশোনা করে কি করব? তো সে হাতের কাজকাম এইসব করে বেড়াচ্ছে। যে সুতরাং দেখা যাচ্ছে, এবং ছোটোখাটো যারা শিল্প করছে, গরিব মধ্যবিত্ত ছেলেমেয়ে, বজবজ লাইন ইত্যাদি, আমার যেটা চোখে দেখা, তারা যে একটা ছোট্ট দোকান করছে, সেখানে একটা হাতের কাজ ইত্যাদি কাজ এইসব তারা সেখানে করছে। সেখানে তাদের কাছে প্রতি শুক্রবার দিন তাদেরকে পয়সা দিতে হবে। কি কেন? আমার রাজ্যে তুমি করে খাবে, তুমি আমাকে পয়সা দেবে না? এটা কি করে হয়? এই যে একটা সিরিজ অফ সিন্ডিকেট, সিরিজ অফ তোলাবাজি এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে গেছে। যে সুতরাং যে নতুন যারা উঠতি প্রজন্ম, তারা কি করবে তারা বুঝতে পারছে না। একটা মায়ের ওষুধ কিনবে, সেইটা তারা করতে পারছে না। এবং ছোটোখাটো একটা ব্যবসা করবে, সেই চায়ের দোকান করেছে মোহাম্মদ সাবির বলে একটা ছেলে, বড়ইপুরে একটা গ্রামে। তার কাছে গিয়ে বলে যে আজকের এখানে আমাদের মিছিল হবে, তোকে আজকের খাবারটা দিতে হবে। সেই ছেলেটা MA বিএড অ্যান্ড MEd, সে কি করলো? পুরো ব্যবসাটাই তুলে দিল, দিয়ে সে পরিযায়ী শ্রমিক হয়ে গেল। আর এই জন্যেই পশ্চিমবঙ্গে মোট পরিযায়ী শ্রমিক 1,30,00,000, সেখানে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক 90 লক্ষ। অর্থাৎ এই যে গরিব প্রান্তিক যে সমস্ত পড়ুয়ারা, তারা আজকের স্কুলমুখী হচ্ছে না। তার কারণ বেশ কিছু প্রাইমারি স্কুল আছে, সেখানে মোট 26,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনার ঢোলার দিকে একটা স্কুলের দিকে যাওয়ার পথে দেখলাম স্কুলে গরু চড়ছে, ছাগল চড়ছে, আর সেখানে মুদিখানার দোকান। আমি গিয়ে বললাম, এ মুদিখানার দোকান কেন?
বলছে তুমি কি খাওয়াবে নাকি? হ্যাঁ, তুমি কি খাওয়াবে? বড় বড় লেকচার দাও কে ওখানে, তুমি কি খাওয়াবে? এই তো আমাদের ভালোবেসে এখানে দোকান করতে দিয়েছে, আমরা করে খাচ্ছি। এই যে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তাদেরকে সবচেয়ে বড় জিনিস, তাদেরকে ভয় দেখানো হচ্ছে দিনে দুপুরে, যে যদি না করো। এবং অদ্ভুত ব্যাপার, আমি তো আমার রাজ্যে বাস করি, আমার রাজ্যে তুমি করে খাচ্ছ, তুমি কিছু দেবে না, তুমি আমাদের চাঁদা দেবে না। অর্থাৎ রাজ্যের সংস্কৃতিটাকে একেবারে অপসংস্কৃতির মধ্যে নিয়ে গেছে। আমরা যারা বাঙালি একটু শিক্ষা দীক্ষা লেখাপড়া করেছি, দু চার জায়গায় যাই, আমরা অন্য রাজ্যে গেলেই কিন্তু আমাদের সম্মান প্রচণ্ডভাবে হানি হচ্ছে শুধু এই অপসংস্কৃতিতে ভরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে, যিনি শিক্ষাটাকে পুরোপুরিভাবে নিলামে বিক্রি করতে চাচ্ছেন। আর শিক্ষিত ছেলে মেয়েদের বলতে চাচ্ছে তোরা পরিযায়ী শ্রমিক হয়ে যা, হয়ে গেলে আমার আর মাইনে দিতে হবে না, আমার কোনো অসুবিধা নেই। এবং ভারতবর্ষের ইতিহাসে যদি কোনো মিথ্যা বা অসত্যবাদী যদি কোনো মুখ্যমন্ত্রী থাকেন, মহিলা থাকেন, তাহলে মমতা ব্যানার্জি। কীভাবে বলেছিলেন যে আপনি অবাক হয়ে যাবেন, যাদের ভোটে জিতে এসেছে অধিকাংশ ক্ষেত্রে সেই সংখ্যালঘুদের বলল 10,000 মাদ্রাসা হবে। সংখ্যালঘুরা মাদ্রাসায় পড়তে পছন্দ করে না, আমি পরিষ্কার বলছি, তারা মাদ্রাসা পড়তে পছন্দই করে না। তাদেরকে কেন বলা হলো 10,000 মাদ্রাসা দেওয়া হবে? কোনো মাদ্রাসা দেয়নি, যে কটা দিয়েছে তাদের মাইনে পায় না, অনেকে কিছুজন কম মাইনে পায়। যে এই যে সংখ্যালঘু তথা শিক্ষিত ছেলে মেয়েদের উপরে দ্বিচারিতা, এটা কবে শেষ হবে আমি জানি না, আশা করি 2026-এ এটা শেষ হবে বলে আমি মনে করি। এবং সেদিন থেকে পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে, হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ বেঁধে আমরা একসঙ্গে খেতে পারবো, ঘুরতে পারবো, এক সংস্কৃতি আসবে আমাদের রাজ্যে। এই বলে আমি আমার ছোট কথা শেষ করছি। তাহলে কামালদা, আপনি কি সবার মতে না বিপক্ষে? মানে বাংলা চায় শুধু ভিক্ষা, বাংলা কি চায় না শিল্প শিক্ষা? বাঙালির আত্মার মধ্যে শিক্ষা এবং শিল্প ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা ছাড়া বাঙালি শিক্ষা ছাড়া কিছু ভাবে না। হ্যাঁ, কিন্তু যদি তাদেরকে হরণ করে নেওয়া হয়, নিয়ে তাদের সামনে যদি বাটি ধরিয়ে দেওয়া হয়, তো কি করবে বাঙালি? পয়সা না নিলে তার উপরে মার। গ্রামে গঞ্জের অবস্থাটা তো আমি যাই প্রান্তিক এলাকায়, সেখানে যে অবস্থা, যে সেখানে এই যে 500 টাকা 1000 টাকা দিচ্ছে এবং এইটার ফলে এই যে একটা ভিক্ষাবৃত্তি তাদের হাতে বাটি ধরিয়ে দেওয়া হচ্ছে, তার 4টে সন্তান বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারো 2টো সন্তান বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। মায়ের যন্ত্রণাটা ওখানে, যে আমার সন্তান যদি চাকরি পায় আমি আনন্দে থাকবো, আমার বোন মাসি খালা আর যারা আছেন দাদা দিদি চাচা সবাই কিন্তু ওই পয়সায় তাদের চলবে। কিন্তু সেটা বাদ দিয়ে সব শেষ বলছি, জানেন তো, খুব ছোটোবেলায় আমাদের গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা দোকান ছিল, এবারে কাঁটিদার দোকান। সে কাঁটিদার দোকানে গিয়ে যেই যেতাম, চাল হবে, চাল নেই, আচ্ছা ঘুরে আসলাম, তেল হবে, তেল নেই, আর আটা হবে, আটা নেই, পেঁয়াজ পিঠাবে কিছু নেই, মানে যেটা যাব সেটা বাদে সব আছে। আর মমতা ব্যানার্জির রাজ্য ঠিক তাই, আপনি যেটা চাইবেন সেটা নেই। অবশ্যই, তার মানে আপনি পক্ষেই বলছেন যে বাঙালি আসলে, আপনি বিপক্ষেই বললেন যে বাঙালি আসলে শিক্ষাটাই চায়, নিশ্চয়ই। বাঙালি চায় শিল্প, বাঙালি ভিক্ষা চায় না, চায় না, কোনোদিনই হতে পারেই না। বাঙালিদের এই পরিকাঠামো দিয়ে তারা তৈরি হয়নি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এরপরে আপনার নির্ধারিত সময় দ্বিতীয় রাউন্ডে ডেকে নেব। আমি এবার প্রিয়ন্তী রায়কে বলবো আসতে। প্রিয়ন্তী, আপনি সমর্থন করেন বাংলা চায় শুধু ভিক্ষা, চায় নাকি শিল্প শিক্ষা? আপনি কি সমর্থন করেন বাংলা বা বাঙালিরা ভিক্ষেই চায়, তারা শিল্প শিক্ষা চায় না? প্রথমেই বাংলা হান্টের সমস্ত দর্শককে আমার শুভ সন্ধ্যা, সাথে যারা আমার সাথে এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা, সাথে ঋতব্রত দাকে। আজকের বিষয় বাংলা কি চায় ভিক্ষা, বাংলা কি চায় না শিক্ষা, বা এরকম কিছু হবে। আমি প্রথমেই শুরু করব, এই বাংলার মাটি, এই বাংলার সাথে শিক্ষা, এই বাংলার সাথে মেধা, এই বাংলার সাথে শিল্পর কি সম্পর্ক ছিল আর আজ কোথায় দাঁড়িয়ে আছে। আমরা ইতিমধ্যেই
জানতে পারলাম, মানে প্রকাশিত হয়েছে সরকারিভাবে, যে বাংলার জিডিপি এখন 23 নম্বরে গিয়ে থেমেছে অর্থনৈতিক পরিস্থিতি, কিন্তু ছিল কোথায়? তৃতীয় স্থানে ছিল, আর আজকে সেটা 23 নম্বরে এসে পৌঁছেছে। শিক্ষার দিক থেকে যদি বলি, তাহলে বাংলার শিক্ষা, বাংলার মেধা সারা বিশ্ব, সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, যে বাংলার মেধাকে ব্যবহার করে আজকে বড় বড় দেশ এগিয়ে যাচ্ছে, বড় বড় দেশ বাংলার মেধাকে কাজে লাগাচ্ছে। সেই বাংলার মেধা আজকে বাংলার মাটিতে ভূলুণ্ঠিত হচ্ছে। কেন বলছি আমি এ কথা? আপনারা প্রত্যেকেই জানেন যে এবছর এ রাজ্যের শিক্ষিত 26,000 শিক্ষক রাস্তায় গড়াগড়ি খেয়েছে, পুলিশের লাঠি খেয়েছে, আর প্রশাসকের কাছে ধমকি খেয়েছে। হ্যাঁ, কেন এটা খেয়েছে জানেন তো? আপনারা প্রত্যেকেই জানেন। আমি আবার নতুন করে বলতে চাচ্ছি যে এই রাজ্য সরকার শিক্ষাকে আজকে এই জায়গায় নিয়ে পৌঁছেছে, তার একটাই কারণ, সিন্ডিকেট, তোলাবাজি আর দুর্নীতি। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় শিক্ষার স্কুল নয়, চাকরি দেবার কোম্পানি খুলে নিয়ে বসেছিল এই রাজ্য সরকার, যার দরুন রাজ্যের শিক্ষিত শিক্ষকেরা রাস্তায় গড়াগড়ি খেয়েছে। যোগ্যরা রাস্তায় বসেছে, অযোগ্যদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, শিক্ষিত বেকাররা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, ভিন দেশে পাড়ি দিয়েছে। আর যদি শিল্পের কথা বলি, এ রাজ্যে ঘটা করে শিল্পের প্রচার হয়। আমরা দেখি রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার, হোর্ডিং, শিল্প নিয়ে বিভিন্ন দেশে বিদেশে ঘোরাঘুরি চলছে, কিন্তু শিল্পের নামে কোনো ফিতে আজ অব্দি কাটতে দেখলাম না। কলকারখানা পশ্চিমবঙ্গের ভিত ছিল, পশ্চিমবঙ্গে অর্থনীতির একটা ভারী জায়গা ছিল। আমরা প্রত্যেকেই জানি শিল্পাঞ্চল, হলদিয়া থেকে শুরু করে দুর্গাপুর, সব জায়গায় এখনও যে পরিস্থিতিতে কলকারখানা ধমকে আছে, কলকারখানার বাঁশিগুলো আর বাজে না, ধোঁয়া আর দেখতে পাই না, আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। যার দরুন এই শিক্ষিত বেকার যুব সমাজকে শুধুমাত্র পরিবার চালানোর জন্য, পরিজনকে চালানোর জন্য ভিন দেশে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। কিন্তু রাজ্য সরকার, এই তৃণমূল কংগ্রেসের সরকার বিগত 15 বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে, এই যুব সমাজ, এই শিক্ষা বা রাজ্যের উন্নয়ন নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তারা পরিকল্পনা করে কি করে বিরোধীদেরকে আক্রমণ করবে, বিরোধীদেরকে শূন্য করবে। তারা পরিকল্পনা এটা করতে পারে না যে রাজ্যের যুব সমাজ কেন অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, রাজ্যে আজকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের সংখ্যা কেন। আমরা যদিও সরকারিভাবে 22 লক্ষ জানি, হয়তো এর থেকে অনেক বেশি আছে। প্রবাসী বাঙালি যারা আছে তারাও তো এই পরিযায়ী শ্রমিকের কাউন্টিংয়ে নেই। মানে কত 22 লক্ষ আছে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। কিন্তু রাজ্য সরকার এই 22 লক্ষ শ্রমিককে ভাতা দিয়ে রাজ্যে ফিরিয়ে এনেছে, কিন্তু তাদের কাজের কোনো ব্যবস্থা করতে পারেনি। এই 22 লক্ষ শ্রমিক কোথায় আছে, কিভাবে আছে, তাদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করতে পারেনি। শুধু একটা পরিসংখ্যান মানুষের হাতে ধরিয়ে দিয়েছে যে রাজ্যের 22 লক্ষ শ্রমিককে আমরা একটা 5,000 টাকার ভাতা দিচ্ছি, তারা এই রাজ্যে কাজ করবে। কি কাজ করবে? কি কাজ আছে? কটা কলকারখানার ফিতে কেটেছেন, কটা শিল্প এসেছে এ রাজ্যে, কটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, কেন এত দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে দোষীদের শাস্তি কি হয়েছে, কেন দুর্নীতিবাজদেরকে আড়াল করা হচ্ছে? এ প্রশ্ন বাংলার মানুষ করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এ প্রশ্ন বাংলার মানুষ করছে রাজ্যের শাসক দলকে, কিন্তু উত্তর নেই। উত্তরের বদলে আমরা কি পাচ্ছি? এক গাদা ভাতা পাচ্ছি, এক গাদা ভাওতা পাচ্ছি। কি ভাওতা? রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, কিন্তু আমরা কি দেখলাম? যা একটা চাকরি জুটেছিল ওই শিক্ষিত যুবতীর, সেটাও চলে গেল দুর্নীতির ফলে। সুতরাং ভাতা ভিক্ষায় রাজ্যটা সত্যি এভাবেই চলছে, আর রাজ্যের শিক্ষিত বেকাররা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। এই চিত্র পরিষ্কার। আমি একজন যুবতী, এই রাজ্যের বেড়ে ওঠা, এই রাজ্যের জন্মগত এবং এই রাজ্যের সুশিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, কিন্তু আমার কাছে কোনো অপশান নেই যে আমি কোন চাকরির পরীক্ষাটায় বসবো, কোন নিয়োগের ব্যবস্থাটা রাজ্য সরকার করছে, কোন পরীক্ষাটা আছে সামনে যেটায় আমি বসবো। বিগত 13 বছর ধরে কটা পরীক্ষা হয়েছে সেটা রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা বলতে পারবে না। আজকে রাজ্যটাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে এই তৃণমূলের সরকার। আমরা প্রত্যেকেই জানি যে প্রধানমন্ত্রী বারবার এই রাজ্যে আসছেন এবং বিভিন্ন শিল্প, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পরিকাঠামো ব্যবস্থার ব্যাপারে তিনি ঘোষণা করে যাচ্ছেন। রেল থেকে মেট্রো থেকে শুরু করে বিভিন্ন করিডর, বাজেটে যেটা ঘোষণা হয়েছে গতকাল, সব কিছু দেখতে পাচ্ছি। কিন্তু তৃণমূল সরকার এই বাজেটেরও বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। কারণ তারা হাতে টাকা চায়, তারা রেল করিডর চায় না, তারা শিল্প ব্যবস্থা চায় না, তারা বিনিয়োগ চায় না, তারা হাতে টাকা চায়। আমাদের হাতে টাকা দিন, আমরা পৌঁছে দেব, মানে সেখান থেকে কিছু কাটমানি আমাদের জুটবে।
আমি আরেকটি বিষয়ে কথা বলবো। রাজ্যে যে প্রকল্পগুলোর বিষয়ে মানুষের উন্নয়নের জন্য চিন্তা করে যে প্রকল্পগুলো হয়, যেমন ধরুন আবাস যোজনা, যেমন ধরুন উজ্জ্বলা যোজনার গ্যাস, যেমন ধরুন ইত্যাদি ইত্যাদি করে আরও অনেক মানুষের উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বেশ কয়েকটি প্রকল্প চালু হতে দিলেও তার নাম বদলে দেওয়া হচ্ছে, তার থেকে একটা বিরাট অঙ্কের টাকা কেটে নিয়ে তৃণমূল নেতারা 4 তলা বাড়ি, একটা লাক্সারি গাড়ি আর ছেলে মেয়েকে বিদেশে থাইল্যান্ডে দুবাইতে পাঠাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। আয়ুষ্মান যোজনার মতন প্রকল্প এই রাজ্যে চালু হতে দেয়নি, কারণ এই রাজ্যের মানুষ আয়ুষ্মান যোজনার সুযোগ সুবিধা পেলে নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্র সরকারের বাহবা করবে, যার জন্য এই সরকার ভয় পাচ্ছে। এসআইআর একটা নতুন বিতর্ক। শুধুমাত্র এসআইআর হওয়ার দরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে আজকে যে পরিকল্পনা অনুযায়ী মিডিয়াকে আকর্ষণ করবার জন্য যে পরিস্থিতি তৈরি করেছেন, এটাও বাংলার মানুষকে লজ্জিত করছে যে কিভাবে বাংলাকে দিল্লির বুকে অসম্মানিত করা হচ্ছে, কিভাবে বাংলার মাটিতে, কিভাবে দিল্লির মাটিতে বাংলার মানুষকে এইভাবে নোংরা একটা পরিস্থিতি দেখতে হচ্ছে। যা হোক, আমার সময় শেষ। থ্যাংক ইউ ঋতব্রত দাকে। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয়ন্তীকে। আমি সরাসরি প্রথমে বক্তব্যে চলে যাচ্ছি, তারপর অবশ্যই আমরা দ্বিতীয়ার্ধের আগে আলোচনা করব আমরা কি পেলাম এবং কোন দিকে এগোচ্ছে আলোচনার গতিপথ। আমি এবার ডেকে নেব বাংলা পক্ষের অন্যতম এ রাজ্যের নেতা অর্থাৎ কৌশিক মাইতিকে। কৌশিক, প্রথম কথা, ভিক্ষা এই কথাটায় আমার আপত্তি আছে। প্রথম হচ্ছে একটা ওয়েলফেয়ার, মানুষের উন্নয়ন সর্বস্তরে পৌঁছে দেওয়া, আর একদিকে শিক্ষা, কর্মসংস্থান, দুটো পরস্পর বিরোধী নয়। এই যে পরস্পর বিরোধী করে একে অপরের উল্টো দিকে বলা হচ্ছে, এইটা কিন্তু অত্যন্ত ভুল ন্যারেটিভ এবং এটা ক্ষতিকর ন্যারেটিভ। কারণ যারা বঞ্চিত তাদেরকে যে কোনোভাবে সাহায্য করা সরকারের কর্তব্য, তার সঙ্গে সঙ্গে যুব সমাজের শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা সেটাও কর্তব্য। তাই কোনোটা বনাম কোনোটা নয়, দুটোই প্রয়োজন। এবং যে ভিক্ষাটা বলা হচ্ছে, এই ভিক্ষাটা প্রচুর মানুষের উপকারে লাগে। এইভাবে বাংলার চারিদিকে ছড়িয়ে থাকা গরিব মানুষদের এভাবে অপমান করবেন না। এই অধিকার আপনাদের কেউ দেয়নি, এই জন্য গরিব মানুষ আপনাদের ঘৃণা করে। দ্বিতীয়, শিক্ষা। এই যে বাংলার শিক্ষা ব্যবস্থা, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সিলেবাসের আধুনিকীকরণ অনেক ক্ষেত্রে না হওয়ার কারণে কিছুটা সমস্যা অনেকটাই সৃষ্টি হয়েছে। সরকারের সঙ্গে অভিভাবকদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু বলেন ইংরেজি মাধ্যম স্কুল বাড়ছে, বাংলা মাধ্যম স্কুল কমছে, এটা সত্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে হিন্দি উর্দু মাধ্যম স্কুল বাড়ছে। শুধু ইংরেজি মাধ্যম নয়, হিন্দি উর্দু মাধ্যম স্কুল বাড়ছে, কারণ শহরাঞ্চল এবং মফস্বলগুলোয় বাঙালি সন্তানদের সংখ্যা কমে যাচ্ছে, বাইরের লোকের সংখ্যা বাড়ছে, এটাও সত্য। এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখলে যারা অনেকেই প্রথমে কিছু না জেনে কিছুটা গরুর রচনা বলে কিছু বলার থেকে কিছু তথ্য দিয়ে একটু কথা বললে একটু ভালো লাগে, একই জিনিস শুনতে শুনতে মানুষ ক্লান্ত। ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে, স্টেট ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যাদবপুর ইউনিভার্সিটি 1 নম্বর, এবং অনেক দিন ধরেই কলকাতা ইউনিভার্সিটিও আছে। ভারতের অনেক কটা কলেজ বাংলার 1 থেকে 100-র মধ্যে আছে, যেটা তথাকথিত এই এলে ক্ষমতায় হবে, ওই এলে ক্ষমতায় হবে, যারা শিক্ষার উল্টো দিকে হাঁটে তাদের রাজ্যগুলোয় 1 থেকে 100-র মধ্যে কোনো কলেজ নেই। এটা দর্থহীন ভাষায় বলা উচিত। আছে সাউথ ইন্ডিয়ার কলেজ, আছে পশ্চিমবঙ্গের কলেজ। তাই না জেনে অশিক্ষিতের মতো মিথ্যে ছড়ানো ঠিক না। এবং শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে 6000 মেডিকেল সিট তৈরি হয়েছে। একটা হচ্ছে সমস্যাটা কি আর সমাধানটা কি, সেটা খুব গুরুত্বপূর্ণ। 6000 মেডিকেল সিট তৈরি হয়েছে। আমি যখন জয়েন্ট দিই, যখন যাদবপুরে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যাই 2009 সালে, তখন 1100 মতো মেডিকেল সিট ছিল, এখন 6000 মেডিকেল সিট হয়েছে। কিন্তু দুঃখের কথা, পশ্চিমবঙ্গ সরকার আমাদের টাকায় মেডিকেল সিট তৈরি করছে। এমনি তো নিটের কারণে 15% অল ইন্ডিয়া কোটা, তার সঙ্গে সঙ্গে ডোমিসাইল বি দিয়ে বাইরে থেকে শয়ে শয়ে লোক আমাদের ট্যাক্সের টাকায় বাইরের লোকজন বাংলায় ডাক্তার তৈরি হচ্ছে। যে কোনো মেডিকেল কলেজে চলে যান,
জুনিয়র ডাক্তাররা অনেকেই হিন্দিতে কথা বলছে, বাংলা জানে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমরা বারবার আন্দোলন করলেও এর সুরাহা হয়নি। আর একটা তথ্য বলি, ব্যাঙ্গালোর আইআইএসসি ব্যাঙ্গালোর একটা বোর্ড নিরপেক্ষ পরীক্ষা নেয় যে কোন বোর্ড এগিয়ে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড অন্যান্য বোর্ডের থেকে অনেক বেশি ভালো ফল করে, যে কেউ চেক করে নিতে পারেন। এবং এই যে কর্মসংস্থানের কথায় আসি, সারাক্ষণই আমরা যদি একটা কথা বলে যাই না, এটা বাইরের লোকের সুবিধা হয়, বাংলায় তো কিছুই নেই, চপ শিল্পের বাইরে কিছুই নেই। এতে করে যতটা হচ্ছে সেটাও আমাদের ছেলে মেয়েদের যে আমাদের পেতে হবে এবং আরও দরকার, এই বোধটা হারিয়ে যায়। তখন বাইরের লোক ভাবে আরে এরা তো নিজেদের মধ্যেই ব্যস্ত, চলো আমরা দখল করি, কেউ কিছু বলার নেই, কারণ বাঙালি জানে বাংলায় কিছু হচ্ছে না। বাংলায় অনেক কিছু হওয়া বাকি। আমি একটু সময় চাইবো, কারণ অনেক কটা পয়েন্ট বলার আছে, একটুখানি সময় চাইবো। আমি সাধারণত সময়ের মধ্যে শেষ করি, একটুখানি সময় চাইবো। এই যে কেউ যদি বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলে যায়, খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, টাটা হিতাচির পুরো ফ্যাক্টরি ছিল জামশেদপুরে, এখন টাটা হিতাচি পুরোপুরি খড়গপুরে, পুরো ফ্যাক্টরি জামশেদপুর বন্ধ করে খড়গপুরে এসেছে। এখন যদি আমরা চলে যাই খড়গপুরেই বিড়লা ওপাসের এশিয়ার বৃহত্তম রঙের কারখানা হয়েছে। আমি কয়েকটা বড় উদাহরণ দিচ্ছি। আমি যদি চলে যাই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে, সেখানে ম্যাটিক্সের একটা গ্রামের থেকেও বড় সাইজের সারের কারখানা হয়েছে। আমরা যদি চলে যাই রঘুনাথপুর, বড়জোড়া, মেজিয়া, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বড় বড় ফ্যাক্টরি হয়েছে। এবার হওয়া উচিত আরও অনেক বেশি, আমরা অনেক বেশি শিল্প চাই, কিন্তু যেইগুলো হয়েছে সেগুলো কি আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা কাজ পেয়েছে, নাকি বিহার ইউপির ছেলেমেয়েরা বা ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা কাজ পেয়েছে? এই প্রশ্নটা কেউ করে না কেন? আমি যেগুলো বলছি চ্যালেঞ্জ করে বলছি, আমি কোনোদিন তথ্যের বাইরে কথা বলি না। যা যা বললাম, যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বললাম, সেখানে হয়েছে কিনা যে কেউ চেক করে আসুন। গুগল আর্থ ম্যাপেও ঘরে বসেও চেক করতে পারবেন। বানতলা লেদার কমপ্লেক্স এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স, 50-60 হাজার কোটি টাকার ব্যবসা, কয়েক লাখ কর্মসংস্থান। যেগুলো নিচু কাজ, চামড়া পরিষ্কার, সেগুলো স্থানীয় আশেপাশের গ্রামের বাঙালি করে। বড় মাইনে যেগুলো, ইঞ্জিনিয়ার যেগুলো, অ্যাকাউন্টেন্ট যেগুলো, সব বাইরের লোক। ডানকুনি, সাঁকরাইল, ধুলাগড়কে কেন্দ্র করে বিশ্ব ব্যাংক বলছে, ওয়ার্ল্ড ব্যাংক, যে পৃথিবীর অন্যতম বড় লজিস্টিক্স হাব তৈরি হয়েছে। সেখানে কারা অধিকাংশ কাজ করছে? বাইরের লোক অধিকাংশই। এবং আপনি ডাবগ্রাম ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলে যান, চা শিল্পে চলে যান, সব ক্ষেত্রে। এবং কলকাতা বন্দর, যেখানে এত মাল চলাচল হয়, সেখানে কারা, কলকাতা বন্দরে কজন বাঙালি কাজ করে? কয়লা খনিতে, পাণ্ডবেশ্বরে, জামুরিয়ায়, রানীগঞ্জে কজন বাঙালি কাজ করে? জামুরিয়ার ইকরায় একটা গ্রামে 18টা বড় ফ্যাক্টরি আছে, স্যাম স্টিল থেকে নানা কিছু, সুপার মেল্টার্স থেকে শুরু করে। সেখানে বাঙালিকে নেয় না, একদম বিজ্ঞাপন দিয়ে বলে বাঙালিকে নেব না। বাঙালি গেলে আধার কার্ড দেখলে ছুঁড়ে ফেলে দেয়, বাঙালিকে নিতে চায় না। সমস্যাগুলো এই জায়গায়। প্রথম কথা হচ্ছে আরও শিল্প দরকার, কিন্তু যেইগুলো হয়েছে সেগুলো কি আমাদের ছেলেমেয়েরা পেয়েছে? এই যে না বুঝে অনেকে নির্বোধের মতো ভুলভাল তথ্য দিয়ে যায়, বাংলা থেকে 1.5 কোটি বাইরে কাজ করতে গেছে। কোথায় 1.5 কোটি বাইরে কাজ করতে গেছে? বাংলার কেন্দ্র সরকারের তথ্য বলছে, পশ্চিমবঙ্গ সরকার বলছি না। যে 5টা রাজ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক আসে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ নেট ইন মাইগ্রেশন স্টেট। এর জন্য একটু টিভিতে ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পড়াশোনার উন্নতি খুব জরুরি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে শিক্ষা দরকার, সঠিক কথা বলার জন্য। সেখানে পশ্চিমবঙ্গ থেকে 22 লাখ, আমি সরকার বলছে, আমি ধরে নিলাম 40 লাখ বাইরে গেছে। অন্যদিকে 1.5 কোটির বেশি লোক অসংগঠিত ক্ষেত্রে এবং সংগঠিত ক্ষেত্রে আরও বেশি বাংলায় কাজ করছে। তারা কি হাওড়া ব্রিজ দেখতে এসেছে? তারা কি না হাওয়া খেতে এসেছে? এই যে নিউ টাউন যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে এবং সরলেক, কলকাতা, বিভিন্ন জায়গায় যত নতুন ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কারা কিনছে? বেশিরভাগ বাইরের লোক। ইনকামটা কোথায় করেছে? বিহারে। ইনকামটা ইউপিতে করেছে? ইনকামটা ঝাড়খণ্ডে করেছে? নাকি এখানে ইনকাম করে এখানে কিনছে? এই প্রশ্নগুলো করা খুব জরুরি। যে এবং আরেকবার খালি প্রথম জায়গায় ফিরে যাই, আমি কনক্লুড করি একটুখানি। প্রথম, বাংলা মাধ্যম স্কুল কমার কারণ হলো বাংলায় রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক নয়। বাংলা শেখার অ্যাডভান্টেজ কি? তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, বিহারে হিন্দি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক। আরে যখন বাংলায় WBCS-এ বাংলা পক্ষর আন্দোলনে বাংলা বাধ্যতামূলক হলো, যে বাংলায় বাঙালির প্রাধান্য,
তখন বিজেপি বিরোধিতা করলো, শুভেন্দু অধিকারী বিরোধিতা করলো, জিতেন তিওয়ারিরা বিরোধিতা করলো, কংগ্রেসের সিপিএমের ফুয়াদ আলিমরা বিরোধিতা করলো, তৃণমূলের বিবেক গুপ্তরা বিরোধিতা করলো, WBCS এ বাংলা বাধ্যতামূলক ক্যান্সেল হয়ে গেল। তা বাংলা শেখার অ্যাডভান্টেজ কি? সমস্ত কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা হিন্দি ইংলিশে দেওয়া যায়, বাংলায় অধিকাংশই দেওয়া যায় না। তাহলে এই বাংলাটা না অ্যাডভান্টেজ থাকলে অন্য রাজ্যের মতো, তাহলে বাংলাটা শিখবে কেন? তাই বাংলা বাধ্যতামূলক চাকরিতে করলে বাংলা মাধ্যম স্কুলে এমনিই পড়বে। আর একটা জিনিস বললেন যে এই ছোট কাজ হাতের কাজ করে, এটা খুব তাচ্ছিল্য করা হলো। ইউনিভার্সিটি এনরোলমেন্ট কমছে, অনার্সে ভর্তি হচ্ছে না। অনার্স শিখে সকলে চাকরি হয় না, আর অনার্স পড়া সকলের দরকার নেই, এটা এখনকার ছেলেমেয়েরা অনেকটা বেশি বুঝতে পেরেছে। তারা এই প্রফেশনাল কোর্সের প্রতি লোকের ঝোঁক বাড়ছে। তাই কেন ভর্তি হচ্ছে না এই ভেঙে বললো এই নয়, আসল কথা হচ্ছে প্রফেশনাল কোর্সের দিকে মানুষের ঝোঁক বাড়ছে, যে একটা কাজ অবশ্যই। কর্মমুখী শিক্ষা, অবশ্যই সেই ক্ষেত্রে ঝোঁক বাড়লে এই গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সবার করে কি হবে? তাই এবং হাতের কাজকে ছোট করলেন। আরবান ক্লাব বলে একটা কোম্পানি ভারতের বিভিন্ন জায়গায় সার্ভিস দেয়, বাংলাতে কলকাতাও দেয়। দেখবেন যারা স্যুট বুট পরে মারোয়ারি ফার্মে চাকরি করতে যায় 12,000 টাকা মাইনে পায়, আর 10,000 টাকা মাইনে পায়, আরবান ক্লাবে এসি সারিয়ে ফ্রিজ সারিয়ে এই করে সেই করে 50-60 টাকা ইনকাম করে। এগুলোকে বাঙালির এই যে ভদ্রলোক বৃত্তি, না কুচু করে এগুলোকে অপমান করা, এমএসএমইকে অপমান করা, কারিগরি শিক্ষাকে অপমান করা, এইগুলো ঝেড়ে ফেলতে হবে, নাহলে বাঙালির দুঃখ কিন্তু ঘুচবে না। এবং মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিজে বাংলা অনেক এগিয়ে, এটা গর্বের জায়গা। এবার ভারী শিল্প দরকার, এখানে গাড়ি শিল্প নেই, এখানে ইলেকট্রনিক্সের ভালো শিল্প নেই। সেগুলো জরুরি, সেগুলোর জন্য আমাদের দরবার করা উচিত যে কেন হচ্ছে না। আমি একটা দুটো উদাহরণ দিই। এখানে বিজেপির লোকজন আছে, ভুল বললে ধরিয়ে দেবেন। চায়নার সঙ্গে বাংলার মৌ স্বাক্ষর হয়, তখন ন্যাশনাল সিকিউরিটি দেখিয়ে সেই মৌ স্বাক্ষরকে কাটিয়ে দেওয়া হয়। চায়না যখন গুজরাটে আহমেদাবাদে বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট করে, তখন কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন আসে না, তখন মৌ স্বাক্ষর কিন্তু হয়ে যায়, দোলনায় একসঙ্গে দোল খায়। যখন পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করলো সেমিকন্ডাক্টর প্রজেক্ট, গ্লোবাল ফাউন্ড্রিজ, নামই শোনেনি অনেকে যারা বসে আছেন, যারা নানা কিছু বললেন, সেমিকন্ডাক্টর হাব কলকাতায় পুরো এশিয়ার অন্যতম সেমিকন্ডাক্টর হাব হবে, মোদি এবং বাইডেন মিটিংয়ে স্বাক্ষরিত হলো। তারপর বিজেপি চেষ্টা করছে এই গ্লোবাল ফাউন্ড্রিজ থেকে কলকাতা থেকে ইউপিতে চলে যাওয়ার। এটা আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন। রাজ্যের স্বার্থ যে গ্লোবাল ফাউন্ড্রিজ, মমতা ব্যানার্জি যদি রাজি না হয় তাকে চাপ দেওয়া করানো, যে গ্লোবাল ফাউন্ড্রিজ সেমিকন্ডাক্টর হাব কলকাতাতেই করতে হবে, যেটা বাইডেন মোদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই গ্লোবাল ফাউন্ড্রিজকে বাংলাতে কলকাতাতে আনতেই হবে। এবং তারা সরলেকে একটা ফ্লোরে অফিস নিয়েছে প্রাইমারি কাজ শুরু করার জন্য। তাই কেন্দ্র থেকে সাহায্য করবে না, বিভিন্ন জায়গায় চাপ দেওয়া হবে, বিভিন্ন মৌ ক্যান্সেল করা হবে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে। এইগুলো না করে বাংলার যখন বাঙালি ইস্যু, যখন বাংলার ইস্যু, রাজ্যের স্বার্থ, তখন দলমত ধর্ম নির্বিশেষে আমাদের সকলের স্বার্থ দেখা উচিত। কারণ গুজরাটি যে বিজেপি করলেও আপনার স্বার্থ দেখবে না, আপনাদের স্বার্থ দেখবে না, কারো স্বার্থ দেখবে না, তারা গুজরাটিদের স্বার্থই দেখবে। ঠিক আছে? তাই আমাদের যে দলই করি, আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, আমাদের চাকরি, এই ইস্যুতে একটু দলের ঊর্ধ্বে উঠে বাংলার স্বার্থ, বাঙালির স্বার্থ সকলের দেখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ কৌশিককে। আমি এবার ডেকে নেব আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ কি মনে করেন, সত্যি কি এই বাংলায় যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যান বলছে যে বাঙালি ভিক্ষেই চাইছে, আসলে শিল্প শিক্ষা এগুলো চায় না? আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেস নেতা এবং দীর্ঘদিন ধরে ছাত্র পরিষদ করে এসেছে, তার বক্তব্য শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, আমরা আপনাদের এই টপিকের সাথে একটু দ্বিমত পোষণ করি। তার কারণ বাংলা নিজের পায়ে দাঁড়াতে চায়। আমাদের সভাপতি শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলেছেন, এবং আমরা সেটাই মনে করি, এটা কংগ্রেসের ভাবনা, যে বাংলা যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে জগৎ শ্রেষ্ঠ হবে না, ভারতবর্ষ জগৎ শ্রেষ্ঠ হবে না। তার কারণ আমরা জানি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা যখন আলোচনা শুরু করব শিক্ষা, ইন্ডাস্ট্রি, যেটাই হোক না কেন, ডক্টর বিধানচন্দ্র রায়কে কেউ ভুলতে পারবো না আমরা।
কংগ্রেসের সরকার আমরা কেউ ভুলতে পারবো না। তার কারণ আমরা যখন কল্যাণী তৈরি করেছিলাম, দুর্গাপুর তৈরি করেছিলাম, সেখানে আগে রাস্তাঘাট তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো আমরা তৈরি করেছিলাম এবং তৎসহ সেখানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আমরা তৈরি করেছিলাম। তার জন্য কি হয়েছিল, প্রচুর মানুষ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ চাকরি পেয়েছিলেন এবং সবাই সুখের সংসার চালাচ্ছিলেন। তৃতীয়, ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, কংগ্রেস যখন সরকার চালিয়েছিলেন পশ্চিমবঙ্গে, তখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানের শেয়ার ছিল 27%। আমরা 3rd র্যাঙ্ক করেছিলাম কিসে? 3 নম্বর ছিলাম গোটা ভারতবর্ষে ইনকাম জেনারেশনের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির দিক থেকে। আচ্ছা, বানতলা নিয়ে এখানে প্রশ্ন উঠেছে। দেখুন, বানতলায় আমরা নিজেরা গেছিলাম কোন দিনকে না, যেদিনকে পশ্চিমবঙ্গে বিজিবিএস হচ্ছিল। এখন বিজিবিএসের যা অঙ্ক, বিগত দিনের যা অঙ্ক যদি আমরা দেখি, 12 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আসার উচিত ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি না বা কোথাও বুঝতে পারছি না আমরা। সেটা কেন আসছে না, এটা সরকার বলতে পারবেন। আমরা মনে করি সেই বানতলায় গিয়ে আমাদের যে অভিজ্ঞতা অত্যন্ত শোচনীয়। তার কারণ প্রায় ওখানে 1 লাখ শ্রমিক চাকরি করেন এবং বহু ছোট ছোট সেখানে কারখানা রয়েছেন যারা পশ্চিমবঙ্গের মানুষরাই চালাচ্ছেন, যারা দীর্ঘদিনের বাসিন্দা এখানকার। সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। তার কারণ দেখুন, পশ্চিমবঙ্গের আজকের দিনের হিন্দু মুসলমান কোনো ডিবেটে হবে না, এটা ঠিক মানায় না, কিন্তু কংগ্রেস এই হিন্দু মুসলমান করে পশ্চিমবঙ্গটাকে দেখতে চায় না। এবং সবথেকে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, 2টো ফ্রেট করিডোর মাথায় রাখবেন, 2টো ফ্রেট করিডোর ডক্টর মনমোহন সিং এই পশ্চিমবঙ্গে স্যাংশন করে দিয়েছিলেন। কি হলো সেই ফ্রেট করিডোরগুলো? আমরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে বিভিন্ন জায়গায় এই যে স্কিমের কথা বলা হচ্ছে, দেখুন কাউকে আমরা ছোট করতে চাই না। কোনো মানুষ এই যে কেন এমপ্লয়মেন্ট পাচ্ছে না, অনেক সময় এখানে চলে এলো, অনেক টপিকে আলোচনা হলো। আজকে এটা তো বাস্তব যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে সিলেবাসটা কেন আজকের দিনের মতন তৈরি করা হচ্ছে না? আমরা তো এখনও ওল্ড সিলেবাসে পড়াশুনো করছি। আমরা তো দেখেছি আমাদের বাড়ির ছেলেমেয়েরা ওল্ড সিলেবাসেই পড়ছে। সেটা তো রাজ্যের শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে। সেটা রাজ্যের শিক্ষা দপ্তর যদি মনে করে যে পুরনো সিলেবাস পড়িয়ে একটা বিরাট অঙ্কের ছেলে মেয়েদের এমপ্লয়মেন্টের জায়গা থেকে বঞ্চিত করবে, সেটা তাদের পলিসি ডিসিশন, এটা তাদের ভুল বলে আমরা মনে করি। আমরা মনে করি যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দেওয়া হয় সবই আছে পশ্চিমবঙ্গে, কিন্তু তমান্নার বিচার হয় না। অদ্ভুত ব্যাপার। এখনও যারা তাকে খুন করেছিলেন তার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখুন কতগুলো শুনবেন, কন্যাশ্রী, রূপশ্রী, মাটির সৃষ্টি, কৃষক বন্ধু। আচ্ছা, চা সুন্দরীও আপনারা নিশ্চয়ই শুনেছেন, চা সুন্দরী। কিন্তু আপনি একটু উত্তরবঙ্গে জানতো, চা বাগানগুলো ধুঁকছে, বন্ধ হচ্ছে, শ্রমিকদের ভবিষ্যৎ নেই। ছোট ছোট যে স্কুলগুলো রয়েছে, আপনারা গেছেন কি না জানি না, গেলে দেখতে পাবেন স্কুলগুলো চলে না। আচ্ছা, স্কুলের যখন বিষয় আসবে তখন খুব গুরুত্বপূর্ণ। তার কারণ স্কুল ড্রপ আউট নিয়ে এখানে আলোচনা হয়েছে। সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই বাস্তবটা মানতে হবে। তার কারণ সদিচ্ছের অভাব। আমি 2টো স্কুলের নাম বলে দিই আপনাদের। টালিগঞ্জ বিদ্যাপীঠ, একটু দেখে আসবেন ক্যামেরা নিয়ে। শিশু শিক্ষালয়, দেখে আসবেন। টিচার নেই সেখানে, তাদেরকে গভর্নমেন্ট স্কুলগুলোকে ডোনেশন তুলতে হচ্ছে। শুনেছেন কখনো এগুলো? আগে 1200 টাকা করে ডোনেশন। আমরা আন্দোলন করেছি, কংগ্রেস আন্দোলন করেছে। তারাও বলছেন যে আমরা স্কুল চালাবো কি করে? টিচারদের নিজেদের সেখানে গিয়ে টয়লেট পরিষ্কার করতে হয়, ভেন্ডিং মেশিন নেই। তাহলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি আপনি একটা স্কুলে না করেন, সেই ইনফ্রাস্ট্রাকচার বিহীন স্কুলে আপনি আপনার ছেলে মেয়েকে পাঠাবেন? এটাও একটা পলিসি ডিসিশন, ভাবা দরকার। আপনি বেসিক থেকে সরে আসছেন, কোথায় থাকবে শিক্ষা? আচ্ছা, যখন আমরা সরকার চালিয়েছিলাম, আবার ফিরে আসছি, জিডিপি শেয়ার ছিল ভারতবর্ষে বাংলা দিত 10.5%, এখন 6%-এর কম। আচ্ছা, আপনারা জেনে থাকবেন হয়তো যে 2025 অবধি
6,688টা কোম্পানি বাংলা থেকে পালিয়ে গেছে, পলায়ন হয়েছে। মেধা যেরম পলায়ন হয়েছে, শিক্ষা পলায়ন হয়েছে, তার সাথে ইন্ডাস্ট্রিও পলায়ন হয়েছে। কিন্তু আমরা যেগুলো আনতে পারছি তার দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমাদের পজিটিভ কথা বলতে হবে। বিরোধিতার নামে সারাদিন ধরে বিরোধিতা করব, আবার তৃণমূল থেকে বিজেপির গেঞ্জি পরে নেতাগিরি করব, দুটো একসাথে চলে না। এটাও বুঝতে হবে যে এই যে হিন্দুস্তান কেবিলস, আপনার নাম শুনেছেন হয়তো হিন্দুস্তান কেবিলসের। আচ্ছা ভাই, বিজেপি সরকার চালাচ্ছে কেন্দ্রে, কেন আপনারা প্রচেষ্টা করছেন না এখানে শিল্প আনার? শিল্প আনার জন্য আপনাদের পদক্ষেপ নেই কেন পশ্চিমবঙ্গে? যেহেতু আপনারা যেতেননি, মানে ডবল ইঞ্জিন নেই বলে। আমরা বলতে চাইছি খুব পরিষ্কারভাবে, 2016 সালে যে এসএসসি এসএলএসটি যে দুর্নীতি, এত কথা উঠছে, হ্যাঁ ঠিকই তো, তৃণমূল সরাসরি চাকরি বিক্রি করেছেন, চুরি করেছেন এবং মেধা খেয়ে নিয়েছেন। কিন্তু আমরা অবাক হয়ে যাই, এই বিজেপি মোদি নিয়ন্ত্রিত ইডি সিবিআই কোনো তদন্ত পশ্চিমবঙ্গে করে না। এটা খুব হতাশাজনক। বাংলার মানুষ এগুলো দেখছে, খেয়াল রাখছে, কোনো তদন্ত নেই। চোরেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং দুদলেই আছে, এবং তারা সরকারি সিকিউরিটি নিয়ে ঘুরে বেমালুম ঘুরে বেড়ায় রাস্তায়। এবং আপনারা জেনে থাকবেন, আজকের দিনে যে পিএসসি, আপনার নাম শুনেছেন, পাবলিক সার্ভিস কমিশন, মুদিয়ালিতে অফিস আছে, কঙ্কালের চেহারা ধারণ করেছে। পিএসসি দেখে আসবেন। শিক্ষা তৈরি করতে গেলে মেধা বাঁচাতে হবে, স্কুল বাঁচাতে হবে, ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে পরিকাঠামো দিতে হবে। যে পলিটিক্যাল উইল, যেটা আমরা কথা বলি, সেই পলিটিক্যাল উইলে পৌঁছতে হবে। উইল ফোর্স যদি আপনার না থাকে, আপনি বেসিক আমরা বঞ্চিত করে দিচ্ছি, তা আগে আমরা পারবো কী করে? সম্ভবই নয়। এবং আর একটা জিনিস আপনাদেরকে মনে করাতে হবে, সেটা হচ্ছে আজকের দিনে জিএসডিপি গ্রোথ যদি দেখেন, মাইনাসে যাচ্ছে, মানে লেস দেন 20%। ন্যাশনাল অ্যাভারেজ কত? 30-এর ওপরে। কেন আমরা পারছি না অ্যাচিভ করতে? আমরা কি পারবো না? আমরা পারবো। আমরা বিশ্বাস করি যে আমরা পারবো। তার কারণ পশ্চিমবঙ্গে কে ক্ষমতা এলো, কে ক্ষমতার বাইরে যাবে, কে কি হবে, সেটা ভোটের অঙ্ক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে বুঝতে হবে যে আমরা সার্বিকভাবে পিছিয়ে গেলে আমরা আগামী প্রজন্মকে কি উত্তর দেব আমরা জানি না। তাই আমরা মনে করি এই তৃণমূলের সরকার বাকি যা করছেন, মেলা খেলা উৎসব যাই করছেন না কেন, তার থেকে একটু এগিয়ে এসে, আবারও বলছি, বেসিক অ্যামিনিটিস, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের এডুকেশন, এই দিকে যদি নজর না থাকে, স্কুল ড্রপ আউটের প্রশ্ন যখন এসছে, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, মাস্টার ডিগ্রির যে সিটগুলো রয়েছে এবারে দেখবেন ফাঁকা, অ্যাডমিশনই নেই, যাচ্ছে না তারা। তার কারণ মনে রাখবেন, ওই 3 মাসের গ্যাপ যে করে দিয়েছিল রেজাল্টের পরে, মানে রেজাল্ট বেরোয়নি, সেখানে প্রাইভেট ইনস্টিটিউশন যারা ছিল তাদের প্রচুর বেনিফিট হয়ে গেছে। সমস্ত শিক্ষকরাও বলেছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, পশ্চিমবঙ্গে পলিসির জায়গায় রাখতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের রোল প্লে করবে। আর ইনক্লুসিভ গ্রোথের কথা না ভাবলে আমরা কখনোই এগোবো না। আর ইনক্লুসিভ গ্রোথ যেখানে হয় না, সেখানে হাতে ভিক্ষের ঝুলি ধরাতে হয়। এই হলো আসল রাজনীতির পরিচয় এবং পরিচিতি। নমস্কার। ধন্যবাদ আশুতোষ চট্টোপাধ্যায়কে। দীর্ঘদিন তিনি ছাত্র পরিষদের নেতৃত্বস্থানীয় এবং পরবর্তীকালে রাজনীতিতে সম্পৃক্ত। তার কথায় উঠে এসেছে বাংলার শিক্ষা ব্যবস্থা এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেই প্রাতিষ্ঠানিক গুরুত্বগুলোকে তিনি অনুধাবন করতে বলছেন। এবার ডেকে নেব অরিত্র দত্ত বণিককে। অরিত্র কি মনে করেন, বাংলা চায় শুধু ভিক্ষা, চায় নাকি শিল্প শিক্ষা? দেখুন, প্রথমেই ভিক্ষা শব্দটার সাথে আমারও আপত্তি আছে। তার কারণ সরকারি কোষাগারের টাকা, এটাকে ভিক্ষা বলা যায় না। এবং যারা নিচ্ছেন তারাও বাংলার সম্মানীয় নাগরিক, তারাও কেউ ভিক্ষুক বা ভিক্ষার্থী নন। এবং যারা নিচ্ছেন, যে ধর্ম যে জাতির মানুষ হোক না কেন, তারা সরকারের টাকা নিচ্ছেন, তাতে আমাদের কারোরই আপত্তি থাকার কথা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তার অ্যাপ্রোচে, কোন অ্যাপ্রোচের কথা বলছি। দেখুন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রজেক্ট এবং এগুলোর একটা লং স্ট্যান্ডিং
ভিশন মাথায় রেখেই সরকার করেছিল প্রজেক্টটা। কিন্তু কতজন পাচ্ছেন আর ভোটে সরকার জিতছে কি না সেটা দেখলে তো এই প্রজেক্টটা সাকসেস বা ফেলিয়ার ডিসাইডেড হয় না। আমি যদি ধরে নিই কন্যাশ্রী শুরু হয়েছিল বাল্য বিবাহকে অ্যাড্রেস করবার জন্যে, যে মেয়েদের কন্যা সন্তানের গুরুত্ব কমে যাচ্ছে সমাজে, গ্রামগঞ্জে মফস্বলে মনে করা হচ্ছে যে বাড়িতে মেয়ে জন্মানোর অর্থ হচ্ছে দায়, তাই মেয়েরা পড়াশোনা করবেন, তাদের পড়াশোনার জন্যে যা স্কলারশিপ বা ইত্যাদি টাকা পয়সা সরকার দেবেন, তারা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, ল্যান্ডসেট 2024 সালে যে রিপোর্ট প্রকাশ করেছে বা পরবর্তী ক্ষেত্রে একের পর এক খবরের কাগজ যদি আপনারা দেখেন, সেটা বাংলা এই মুহূর্তে প্রথম 3 রাজ্য যেখানে বাল্যবিবাহ ঊর্ধ্বমুখী। তার মানে কন্যাশ্রীর মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহকে প্রতিহত করা, সেটা করা যায়নি। তার মানে আমার রুট কজটা এখনো সলভ করা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, একটা ক্যাশ ইনসেন্টিভ, মানুষের হাতে ক্যাশ টাকা দিলে মানুষ কি করবে, খরচা করবে, বিভিন্ন জিনিসপত্র কিনবেন, বাড়ির মহিলা সদস্যরা, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা কোথায় প্রভাব ফেলবে, কনজামশনে প্রভাব ফেলবে, সেটা প্রোডাকশন বা জিডিপিতে প্রভাব ফেলবে না। আমরা যদি একটু পূর্ববর্তী উড়িষ্যা সরকারের মোটিভটা দেখি, আমরা দেখব তারা একই রকমের প্রকল্প করেছিল কিন্তু একটু অন্য ধাঁচে। তারা বলল যে আমরা আমাদের জাতির মহিলাদের উন্নয়নের জন্যে আমরা সরকারি ফান্ড দেবো, কিন্তু সেটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে। অর্থাৎ আমরা টাকা পয়সা দিয়ে একটা ফান্ড তৈরি করব, আমরা স্কিল সেট তৈরি করে দেব, যাতে তোমরা কিছু প্রডিউস করো, কিছু বানাও। যতক্ষণ না কোনো প্রোডাক্ট বা সার্ভিস বানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা জিডিপিতে রিফ্লেক্টেড হবে না। এবং জিডিপিতে যদি রিফ্লেক্টেড না হয় তাহলে আমার ওভারঅল অর্থনীতির সাইকেলে তার কোনো প্রভাব নেই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মুহূর্তে কনজামশনে ব্যবহৃত হচ্ছে, কনজামশনের টাকার ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট এই নির্দিষ্ট রাজনৈতিক কুক্ষিগত পরিবেশের বাইরে খুব একটা বিশেষ কিছু নেই। পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে বাংলা পক্ষের এক বক্তা বললেন যে এখন অনার্স এই মাস্টার ডিগ্রির এগুলোর খুব একটা দাম নেই। তাহলে তো আমিও যাদবপুর থেকে 5 বছর অনার্স মাস্টার ডিগ্রি করেছি, তাহলে আমার টাকা ফেরত দেওয়া হোক, এই আমি ক্লেম করছি। এখন উনি যাদবপুর নিয়ে অনেক কথা বললেন, যাদবপুর ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে ইত্যাদি আছে, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের দিকে। আর্টস ফ্যাকাল্টিতে কোনো কিছু হয় না, আর্টস ফ্যাকাল্টিতে কোনো প্লেসমেন্ট সেল নেই, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটোই ওখানে পড়েছি সোশিওলজি ডিপার্টমেন্টে, আপনারা ভেরিফাই করে নেবেন। যাদবপুর ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টিতে অধিকাংশ জায়গায় গেস্ট টিচার দিয়ে পড়ানো হচ্ছে, পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয় না। রিসার্চারদের পয়সার যে ফান্ডিং আসার কথা, কখনো সেন্ট্রাল কখনো স্টেট সেই ফান্ডিং ইস্যু করে না। পাবলিকেশন হবার জায়গাটা লিমিটেড হয়ে যাচ্ছে, এবং টিপিক্যাল অ্যাকাডেমিক্সের দুনিয়া ছাড়া অন্যান্য কোনো জায়গায় কেউ WBCS-এ যাবে কিনা, কেউ ব্যাংকের চাকরিতে যাবে কিনা, বা কেউ অন্য কিছু একটা করবে কিনা, এই কেরিয়ার কাউন্সেলিংয়ের কোনো ব্যবস্থাই এখানে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন এর পরের হাফটা, যে শিক্ষা শিল্প ইত্যাদি ব্যাপার, যে দেখুন এই শিল্প শিক্ষা এসবের কথা বলতে বলতেই আমার মাথায় এলো যে এই মুহূর্তে বাংলার সম্ভাবনাময় মুখ, রাজনীতির মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে কিন্তু ওই তথাকথিত আমরা রাজনীতিবিদ বলতে যেরকম মনে করি যে লেখাপড়া জানেন না, তা কিন্তু নয়। তিনি কিন্তু BBA MBA দুটো ডিগ্রি তার আছে। এবার কোন ইউনিভার্সিটি কি তার ক্রেডিবিলিটি, আমি সেই রাজনৈতিক ডিবেটে আসছি না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতি বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কি একজন সফল ব্যবসায়ী বা শিল্পপতি হতে পেরেছেন? উনি তো MBA করেছেন, ওনার একটা ফার্মও আছে, যেই ফার্ম ঘটনাচক্রে আবার ED CBI কেলেঙ্কারিতে ঢুকে পড়লো। তাহলে ভেবে দেখুন, আমরা খবরের কাগজে পড়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফার্ম সেটা নাকি কনসাল্টিং ফার্ম। তাহলে তিনিই তো চাইলে এই মার্কেটিং কনসাল্টিং, তৃণমূল কংগ্রেসের মার্কেটিং কনসালটেন্ট হতে পারতেন, কেন হলেন না? তাহলে আইদার তার কোম্পানি ক্রেডিবল নয়, অথবা ওই কনসাল্টিংয়ের গল্পটা একটা ভাঁওতাবাজি, আসলে ওনারা কনসালটেন্ট নন, অন্য কোনো কারবারি আছে, এটা সামনে রাখা রয়েছে। তো তার মানে একজন পলিসি মেকার তিনি যদি নিজেই সফলভাবে একটা ডিগ্রি হোল্ড করছেন, তার অ্যাপ্লিকেশন দেখাতে না পারেন, তাহলে আমি তার ভোটার হয়ে, তার পক্ষের ভোটার হই বা বিপক্ষের ভোটার হই, আমি তাহলে কি করে বুঝবো যে তিনি যা বলছেন সেটা সত্যি কথা বলছেন অথবা তিনি মিথ্যা কথা বলছেন? তার তো কোনো অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি না। এবার আসছি যে শিক্ষা ব্যবস্থার যে সামগ্রিক চিত্রটা বা শিল্পের যে সামগ্রিক চিত্রটা, দেখুন কুটির শিল্প, MSME এগুলোকে ছোট করা হচ্ছে, এও এক স্পিকার বললেন। দেখুন কোনো কিছুকেই ছোট করা হচ্ছে না। প্রসঙ্গটা হচ্ছে বাংলার এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে ছদ্ম বেকারত্ব।
একটি ছেলে সে পড়ছে একটা অন্য সাবজেক্টে, ধরুন বিকম এমকম ইত্যাদি পড়ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে দেখছি মেলায় একটা আইসক্রিমের স্টল দিচ্ছে। এবার আপনি বলবেন ও তো আইসক্রিমের স্টল দিয়ে ভালোই 1000-10 টাকা রোজগার করছে, আপনি কেন বলছেন ও বেকার? না, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ছদ্ম বেকারত্ব। তার কারণ সে তো আইসক্রিমের স্টলটার দেওয়ার জন্য স্কিল্ড নয়, সে তো MBA বা এমকম বা MSc ইন বায়োটেকনোলজি করেছে, সে ওই প্রফেশনে কাজ পায়নি বলে সে এইখানে এসছে। তো ছদ্ম বেকারত্বকে আমাকে অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি বাংলার আদি শিল্পগুলোও দেখি, তাহলে বাংলার কুটির শিল্পর এক্সপোর্টের ডেটাটা কি বলছে? বাংলার তাঁত শিল্প কোথায় গেল? বাংলার আজকে শান্তিপুর ফুলিয়ার শাড়ি ব্যবসায়ীরা কোথায় হারিয়ে গেলেন? বাংলার বাঁকুড়া টেরাকোটার ব্যবসা সরকারি রেকর্ড অনুসারে নিম্নগামী। এবার আসি যে পশ্চিমবঙ্গ সরকারের সামগ্রিক ফিসকাল প্ল্যান। পশ্চিমবঙ্গের বিগত 1 দশকে পশ্চিমবঙ্গ সরকারের মূল যে দেনার বোঝা, সেটা আনুমানিক 305% বেড়েছে। এই মুহূর্তে একটি সন্তান যদি বাংলায় জন্মগ্রহণ করে, তাহলে তার কাঁধের ওপর 77,766 টাকার ঋণের বোঝা চাপে, যে তাকে সারা জীবন ধরে সেটা কাজ করবে, আনুমানিক 77,000 টাকা তার মাথা পিছু তাকে ওই সরকারি দেনার বোঝা তাকে চুকিয়ে দিয়ে যেতে হবে। সরকার 100 টাকা যে রোজগার করে, তার মধ্যে অন্তত 38 টাকা ওই ঋণের বোঝা চোকাতে চলে যায়। এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলো দেখছেন না, সরকার কেন একটা অডিট প্রকাশ করে না? তার কারণ এই ফান্ডের মধ্যে একটা মিসম্যানেজমেন্ট হয়। এই প্রকল্পগুলোর আসলে অ্যাপ্লিকেশন খুব একটা দূরদর্শীভাবে করা হয় না। যখন পঞ্চায়েত ভোট আসে, তখন দেখবেন নির্দিষ্ট পঞ্চায়েত স্পেসিফিক কিছু স্কিমকে সামনে রাখা হচ্ছে, তখন দেখবেন মিড ডে মিলটা কীরকম গোলমাল হয়ে গেল, অন্য কোনো একটা প্রকল্প পথশ্রী কীরকম গোলমাল হয়ে গেল, এইদিকে কিছু প্রকল্প আসছে। আবার ধরুন যখন মিউনিসিপ্যালিটি ভোট আসছে, তখন আবার শহর এবং আরবান ভিত্তিক কিছু প্রকল্পে আবার হঠাৎ করে বিনিয়োগ বাড়লো, লোকের হাতে টাকা এলো, ইনসেন্টিভ এলো, আবার ওদিকে গ্রামগঞ্জ তখন আবার ধুঁকতে আরম্ভ করলো। তার মানে একটা অর্থনীতির যথাযথ ম্যানেজমেন্ট সেটাই সরকার করতে পারছে না। এবং আমার কনক্লুডিং পয়েন্ট এটাই যে দেখুন, শিক্ষার দুটো দিক থাকে। শিক্ষার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমি যেটা বোধ, চেতনা, জাগরণ, নিজের বৌদ্ধিক ডেভেলপমেন্টের জন্য করব। আর শিক্ষা আরেকটা দিক হচ্ছে যে আমাদের গোটা জীবনের সবথেকে বড় সময় এবং অর্থ আমরা বিনিয়োগ করি এই শিক্ষাক্ষেত্রে। ভাবুন, সেই নার্সারিতে মা বাবা কানমূলে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল, তারপর থেকে ধাক্কা মেরে 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 গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি পর্যন্ত, কত কেউ PhD করছেন, তারপরে পোস্টডক করছেন, কতদিন ধরে লেখাপড়া করেই যাচ্ছি। তো তার মানে এডুকেশন ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টের রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি? একজন PhD হোল্ডার যদি আনএমপ্লয়েড বসে থাকেন, তাকে যদি একটা ছদ্ম বেকারত্ব অন্য কোনো কাজ করতে হয়, তাহলে তিনি 16 বছর ধরে লেখাপড়াটা করলেন কেন? তিনি তো অন্য কিছু করতে পারতেন। তো তাই শিক্ষার অ্যাপ্লিকেশন হওয়া প্রয়োজন। অধিকাংশ জায়গায় সরকারি স্কুলগুলিতে মাস্টারমশাই রিক্রুট করা প্রয়োজন। বই খাতা এইগুলোর আপ টু ডেটেড হওয়া প্রয়োজন, সিলেবাস। এবং অবশ্যই যারা পলিসি মেকিংয়ে বসে আছেন, আমি প্রত্যেক দলকে বলছি, কারণ এটা প্রত্যেক দলের সমস্যা, যে আমাদের চোখের সামনে ভোট নামক একটা লেন্স সবসময় পড়িয়ে রাখা হচ্ছে। ভোট যখন আসছে, তখন আমরা সেই ভোটকে কেন্দ্র করে এটা চাই, ওটা চাই, সেটা চাই বলে একটা কথা বলছি, তারপর সরকার চলে যাচ্ছে। এর আগে লেফট গভর্নমেন্ট চলে গেল, TMC গভর্নমেন্ট এলো, TMC চলে যাওয়ার পর আবার অন্য কোনো গভর্নমেন্ট আসবে, কিন্তু ভোটের লেন্সটা যতক্ষণ না চোখ থেকে সরাচ্ছি, ততক্ষণ শিক্ষা, শিল্প, উন্নতি, আসলে দেশের প্রজন্মের কিছু হবে না। তাই এক লাইনে এটাই শেষ করব যে শিক্ষা, শিল্প এবং নতুন প্রজন্মের এই একাগ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 10 বছর ভারতবর্ষের যুব সমাজের সবথেকে বেশি সংখ্যায় পপুলেশন, কিন্তু কর্মক্ষম জনগণ হবে, যেই সুবিধাটা একসময় চীন পেয়েছিল। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে চীনের যদি ওই সুবিধা পেয়ে থাকে, জাপান যদি ওই জায়গায় যেতে পারে, তাহলে ভারত নানা ভাষা, নানা মত, এত বিবিধের মাঝখানে আমরা একদিন জাপান বা চীন হতে পারি কিনা, সেই লক্ষ্যটা আমাদের রাখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। তথ্য এবং তথ্যবহুল একটি অত্যন্ত বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টাকে দেখেছেন অরিত্রকে, সেই জন্য ধন্যবাদ। এবার আমাদের শেষ বক্তা প্রথম রাউন্ডের রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল। ধন্যবাদ বাংলাহানকে, বাকি আমার সঙ্গে থাকা বাকি সম্মানীয় যে বক্তারা তাদের মতামত প্রকাশ করলেন, তাদের ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং টপিকটা, যেটাকে নিয়ে অনেকের আপত্তি হচ্ছে, অনেকের বিপত্তি হচ্ছে।
আমি ঋতব্রতকে অনুরোধ করব একটু টপিকটা আর একবার বলতে। অবশ্যই। বাংলা চায় শুধু কি ভিক্ষা, চায় নাকি শিল্প শিক্ষা? আমার মনে হয় যে সম্পূর্ণ তৃণমূল ব্যর্থ সরকারের দায়টা বাংলা বলে চাপিয়ে দিলে বাংলা এবং বাঙালি দুটোকেই অস্বস্তি এবং অসম্মানে ফেলা হবে। তারাই চাইছে, যে কারণে এই পরিবেশ এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল সরকার তার ভুল পরিকল্পনার মধ্যে দিয়ে ক্রমাগত শিল্প এবং শিক্ষা এই দুটো জায়গায় যা যা প্রবণতা তাদের দেখিয়েছেন, তো তাতে এই অনুদান ছাড়া আর অন্য কোনোভাবে বেঁচে থাকবার রাস্তাগুলো ক্রমশ দম আটকাবার মতো জায়গায় চলে এসেছে। তাই ফলত খুব স্বাভাবিক কারণেই এই যে অনুদান, যা প্রয়োজনীয়, একদম প্রয়োজনীয় তা নয়, একটু আগে অনেকে বলেছেন যেগুলো তো ট্যাক্সের টাকা, এটা তো কোনো রাজনৈতিক দল নেতা বা নেত্রী তার বাড়ি থেকে দিচ্ছেন না, বা তারা বিভিন্ন তোলাবাজিতে যে টাকাটা লুট করেন সেই টাকাটা তো এটা নয়, এটা মানুষেরই ট্যাক্সের টাকা। সেটা যাচ্ছে এবং ঘুরে আসছে, এবং তার মধ্যে যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারের নানা স্কিমের মধ্যে রয়েছে। এখানে এসে জামা কাপড় যেরকম পাল্টে আমরা মেকআপ করে অন্যরকম সাজি, তো তেমন নানান রকমের সাজানো হয়েছে। তো যাই হোক, সেই তর্ক সেই বিতর্কগুলোর জায়গা পড়ে। আমার নিজের মনে হয় যে এই আলোচনাটা সামগ্রিকভাবে যে রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে আমরা থাকি তার বাইরে যদি আমরা সত্যিই বাঙালি বাঙালি বলে, যারা রবীন্দ্রনাথ ঠাকুর কি নেতাজি সুভাষচন্দ্র বা বাকি যারা গুণী মানুষেরা যারা রয়েছেন, যাদের উদাহরণ তাক থেকে পেড়ে নিয়ে এসে আমরা যারা তাতা নই, ফুলমালা দিয়ে ওই ধরনের বাঙালি প্রেমী সাজি, তাদের সবারই কিন্তু বোধহয় একটা সমর্থন করা উচিত যে খুব দুর্ভাগ্যজনকভাবে যে দুটোকে নিয়ে আমরা বেশ অহংকার করতাম, শক্তিশালী ছিলাম, তা আজকে ভঙ্গুর জায়গায় চলে এসেছে বলেই নানান জায়গায় এই আলাপ আলোচনাগুলো আসছে। এখান থেকে কেউ চাপিয়েও দিচ্ছে না। যদি কেউ বলেন যে চাপিয়ে দেওয়া হচ্ছে, তো তাহলে আমি বলবো যে কোনো জায়গায় ল্যাক অফ ইনফরমেশনও রয়েছে। আমার মনে হয় যে এখানে পরিবেশটা এমন জায়গায় এসেছে যে শিরদাঁড়াটা শিক্ষা শিল্প, এটা তো আমারই মাটি। যদি এই মাটিটাকে নিয়ে আলোচনা করি, যা অন্যান্য রাজ্যগুলোর থেকে অনেকটা আলাদা, যে শিরদাঁড়াটাকে দাও ভেঙে দাও, খতম শিল্প শিক্ষা, হয় চুরি করো নয় বাড়ি ছাড়ো, অনুদান যেন ভিক্ষা। যে পদ্ধতিতে অনুদানটাকে দেওয়া হচ্ছে সেই পদ্ধতিটাকে দেখতে লাগছে ভিক্ষার মতো। এখানেই আপত্তি। যদি কেউ কাউকে ভিক্ষা দেন সেটা কোনো অসম্মান করে দেন না, এটাও মাথায় রাখতে হবে। দুর্ভাগ্যজনক, আমি চারদিক থেকে তোমার রোজগারের রাস্তাকে অবরোধ করে দিচ্ছি, তোমার বড় হবার চিন্তাকে অবরোধ করে দিচ্ছি, এবং তারপর শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে আমি দিয়েছি আমরাই করেছি বলে বলে তারপর লোকের কাছে মানে এক থালা ভাত আসবার কথা আমার নাগরিক হিসেবে, যখন সেটা ক্রমাগত দেরি হতে হতে ভুল পদ্ধতিতে এসে পৌঁছাচ্ছে না, তখন আমি একটা বিস্কিটটা দিচ্ছি আর বিস্কিটটা ওই ক্ষুধার্ত মানুষের কাছে প্রায় বিরিয়ানির সমান মনে হচ্ছে, এবং সে বুঝতেই পারলো না যে বিরিয়ানিটা চুরি হয়ে গেছে, যার দাম 100 টাকা, তার জায়গায় 10 টাকার বিস্কুট দেওয়া হলো, সেটা দিয়ে মহান সাজবার চেষ্টা করছেন কেউ। অঙ্কটা হচ্ছে যে আমাদের ভালো থাকবার জায়গা। আমরা যদি দেখি যে শিক্ষার মান যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে যারা আমাদের রাজ্যে পড়াশোনার জায়গাতে যা যা আমরা তাকাই, আমাদের খারাপ লাগে যখন আমরা শুনি যে আমাদের 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। এটা কি খুব আনন্দের কোনো কথা? এটা তো কোনো ভুল তথ্য নয়। রাজনৈতিক সংকীর্ণতা অমুক তমুক শখটাকে সরিয়ে রেখেই বলছি। কেন বন্ধ হয়ে গেল? কি কারণে বন্ধ হলো? শিক্ষক শিক্ষাকর্মীর প্রতুলতা কি রয়েছে? তাদের মাইনে দেবার মতো অর্থ কি রয়েছে রাজ্যের কোষাগারে? এবার এই অর্থ যখন আসতে যাবে তখন কিন্তু অন্য রাস্তা দিয়ে ঘুরে দ্বিতীয় টপিকে চলে যাবে, সেটা হচ্ছে শিল্প। কারণ শিল্পই সবথেকে বড় অর্থ যোগানের, একটা রাজ্য সরকারকে আর্থিক দিক থেকে মজবুত করবার সবথেকে বড় সহায়ক বস্তু। তো যাই হোক,
আমার এখানে দুর্নীতি ক্রমাগতভাবেই শিক্ষা নিয়ে হচ্ছে। আমরা দেখেছি শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি, স্কুলগুলো বন্ধ হয়ে রয়েছে, হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী যেখানে নেই তাদের পদ শূন্য হয়ে রয়েছে। এমনকি বিএড যে স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে তালা রয়েছে। জীবিকা ভিত্তিক কৌশিক একটা ইন্টারেস্টিং কথা বলেছে, আমি সেই কথার সঙ্গে শুধু একটাই কথা যোগ করতে চাই, যে জীবিকা ভিত্তিক যে নতুন ধরনের যে শিক্ষা পদ্ধতিগুলোর কথা বলা হচ্ছে, এগুলো কি বড্ড নতুন? একদমই না। আজ থেকে 10-15 বছর আগে থেকেই কিন্তু অন্য ধরনের যে শিক্ষায়, অন্য ধরনের যে জীবিকার জায়গা, শুধু জীবিকা মানে তো টাকা রোজগার নয়, তার সঙ্গে আমার বেঁচে থাকা এবং মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া, আমার সমাজকে নিয়ে এগিয়ে যাওয়া, সেটাও দাঁড়িয়ে থাকে। সেইটা চেঞ্জ তো করাই হয়নি, সেটা নিয়ে কোনো আলোচনার জায়গা হয়নি, এবং সেটাকে নিয়ে বাকিদের বিরাট বড় যারা নিরপেক্ষতার সঙ্গে মিছিল মিটিং করে, প্রতিবাদ করে, তাদেরও দেখতে পাওয়া যায়নি। কিন্তু সরকারি জায়গা থেকে তারা উদাসীন রয়েছে। শিক্ষার পরিকাঠামো আমাদের এখানে শেষ। আর একটা জিনিস, যে পড়াশোনার শেষে আমি যদি ধরেই নি গোদা করে চাকরি বাকরি পাওয়ার একটা সুযোগের জায়গা, সেইটা কিন্তু নেই। আজকে বাবা বা মা ছেলে বা মেয়েকে পরিষ্কার আর বলতে পারে না তেমন করে, এই স্কুল বন্ধ, অমুক তমুক মান খারাপ হয়ে গেছে, পরে একটু বাবু একটু মন দিয়ে পড়াশোনা কর। ছেলে আর মেয়েকে যদি বলে মন দিয়ে পড়াশোনা কর, সে দেখিয়ে দিচ্ছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ, দেখিয়ে দিচ্ছে গান্ধী মূর্তির পাদদেশ, কিংবা দেখিয়ে দিচ্ছে বিকাশ ভবনের সামনে রক্তাক্ত রাজপথ, যেখানে হিন্দু মুসলমান প্রত্যেকটা যোগ্য ছেলে মেয়ে চাকরি চাইতে গিয়ে যারা চাকরি চুরি করেছে তাদেরই পুলিশ এবং ক্রিমিনালের লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে গেছে রাজপথ। যে পরিবেশ এখানে থাকে, জানিয়ে দুঃখ প্রকাশ করা হয় না, জানিয়ে সংশোধন করা হয় না, খালি ওই একটা উপর থেকে কোনো রকম মোড়ক ঢেকে দিয়ে দেওয়া হয়, তো সেখানে অবস্থা অবশ্যই ভয়ঙ্কর। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি একটা জিনিসের জায়গায় সহমত হবে, যে সরকারি স্কুলগুলোকে যদি তুলে দেওয়া যায় বিভিন্ন পদ্ধতিতে, তাহলে প্রাইভেট স্কুলগুলো থেকে কিন্তু যারা মালিক পক্ষ রয়েছেন, যারা মুনাফা তৈরি করবেন, তাদের কাছ থেকে তোলাবাজিটা কিন্তু খুব সুবিধে হয়। তো যাই হোক, এরপরে যদি তাকাই একটুখানি চলে আসি ছোট করে শিল্পের জায়গা। আমরা সবাই জানি এখানে যারা মনে করি যে একটা সময়তে বাংলা ভারতবর্ষকে কিন্তু একটা খুব অদ্ভুত রকমভাবে আর্থিক সহায়তা করতো এই শিল্প থেকেই। আমি জিডিপি বলি, সেখানে বাঙালি যারা শিল্পপতি ছিলেন বা বাংলার যারা শিল্প ছিল, সেখান থেকে বিনিয়োগ যে ছিল সেই বিষয়টার জায়গা শেষ। আমরা এখন যখন আলোচনা করছি, সেখানে 6688টা শিল্প এখান থেকে উঠে চলে গেছে অন্য রাজ্যে। লোকসভায় আলোচনা হয়েছে এই তথ্য নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা লোকসভায় উপস্থিত ছিলেন, এই রাজ্যসভাতে। সেখানে তারা কেউ প্রতিবাদ করতে পারেননি। 30-এর ওপর বড় ভারী শিল্প এখান থেকে চলে গেছে। লাস্ট চলে গেছে আমাদের সবার ছোটবেলা থেকে বড় হয়ে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি, তাও দেখলাম অন্য রাজ্যের জায়গায় চলে গেল। রাজ্যের রোজগার শেষ, কর্মসংস্থানও শেষ। সরকারি যে রোজগার যা ডেভেলপমেন্টের কাজে খুব বেশি করে লাগে, সেই রাস্তাটাও ক্রমাগত জায়গায় শেষ। খুব ফলত খুব স্বাভাবিক কারণেই মানুষ পরিযায়ী হয়ে যাচ্ছেন এখান থেকে। এটা তো কোনো আনন্দের কথা না। যারা কম পড়াশোনা করছেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে গেছেন, যারা একটু পড়াশোনা করছেন তাদের দরজা বন্ধ হয়ে রয়েছে, তারাও অন্য রাজ্যের দিকে চলে যাচ্ছেন। একটাও আলোচনা কখনোই বাংলা বা বাঙালিকে কিন্তু গর্বিত করে না। তার বিকল্প হিসেবে কি দেওয়া হচ্ছে? প্রকল্প। ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। আমার মনে হয় এটা সদর্থকভাবে আলোচনা করা উচিত, যে আমি শুধু প্রকল্পতেই অভ্যস্ত করে দেবো। প্রকল্পতে অভ্যস্ত করা মানে, একটু আগে অরিত্র যে কথাগুলো বললো তার বেশ কিছু একটা জায়গার সঙ্গে সহমত পোষণ করে আমি এই কথাটা বলতে চাইছি, যে প্রকল্প কি আমাদের কোথাও জনজাতিকে কুড়ে করে দিচ্ছে না? কদিন আগে যখন আশা কর্মীরা আন্দোলন করলেন, সেখানের একজন ভদ্রমহিলা তিনি অসাধারণ একটা কথা বলেছিলেন। তিনি বললেন যে পরিষ্কার বাড়ির নারায়ণদের কাজ কেড়ে নিয়ে লক্ষ্মীর পকেট ভরানোর নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। খুব দুর্ভাগ্যজনক। এই কথাটা শুনতে মোটেই ভালো লাগেনি, এটা যন্ত্রণার কথা। বাড়ির যারা রোজগারে পুরুষ রয়েছে তাদের কাছে কাজের স্কোপটা কমে যাচ্ছে, তারা অশান্তি করবে, চিৎকার করবে, তার জায়গায় পরিষ্কার আমি দিদিকে দাও। কিন্তু কেন এখানে যে
সেলফ হেল্প যে গ্রুপগুলো রয়েছে, স্বনির্ভর প্রকল্পগুলো রয়েছে, আমাদের বাড়ির মা বোনেদের গ্রামে গ্রামে তাদের জন্য কিয়স্ক তৈরি করে সেখানে তাদের কাজের বন্দোবস্ত করে যদি আমি কিছু টাকা দিয়ে দিতে পারতাম, তাহলে একটা প্রোডাক্ট তৈরি হতো, যে প্রোডাক্টে আমার রাজ্যের অর্থনীতি মজবুত হতে পারত এবং আমাদের মায়েরা বোনেরা দিদিরা তারাও সম্মানের সঙ্গে সেই টাকাটির জায়গা পেতেন। কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে সেটা করা যাবে না। আমি একদিকে তোমার রোজগারের বাকি রাস্তাগুলোকে বন্ধ করে দেব এবং তার বিনিময়ে আমি তোমার কাছে কিছু অনুদানের জায়গা ছেড়ে রেখে দেব। আমি দিয়ে পরিষ্কার যেভাবে তোমায় দেব সেটা তোমাকে এমনই শর্ত দেবো, এটা তোমায় দিচ্ছি, এটা ভোটটা দেবার জন্য না, বাংলাকে বাঁচাবার জন্য না, বাঙালিকে বাঁচাবার জন্য। আমার নিজের মনে হয় যে এই অন্ধকারটা কাটবে তখনই যখন এই অপরিকল্পিত সরকার, যা শুধুমাত্র তোলাবাজিকেই প্রমোট করছে, যারা চায় না যে শিক্ষাক্ষেত্রে ছেলেপুলেরা বড় হোক, তারা শিক্ষিত হোক, তাদের তো পছন্দ করবে না। এতগুলো স্কুল বন্ধ হলে আনন্দ কি? যে স্কুলে যেতে চাইবে না, যে পড়াশোনা করতে চাইবে না, তার হাতেই বোমগুলি বন্দুক তুলে দিয়ে ভোট লুট করবার যে এখতিয়ারগিরি করবার সুযোগ, সেটা ছেড়ে দেওয়ার সুবিধা হবে। যে রাজনৈতিক দল, সেটা পশ্চিমবঙ্গের শাসক দল, এটা করছে, এটা নিয়ে সবাই জানেন, সবাই বলেন, কিন্তু এটা আলটিমেটলি আমাদের পশ্চিমবঙ্গের জন্য সুখকর ঘটনা নয়। যে সরকারি আসুক না কেন, এই ধাক্কা সামলাতে গেলে কিন্তু আমাদের সময় একটুখানি লেগে যাবে। নাহলে আমাদের বাচ্চা জন্মাচ্ছে, মাথার উপরে ঋণ 70,000 টাকা করে নিয়ে আমরা জন্মাচ্ছি। এগুলো কি কোনো আনন্দের কথা? এগুলো পরিকল্পনাহীনতার জায়গা থেকে শুধুমাত্রই ক্ষণিকের জন্য কিছু অর্থ দিয়ে মুখ বন্ধ করে দাও, বলে দাও ভালো আছি, বলে দাও ওরাই আছে, আর বাকি হাত পাগুলোকে রোজগারের কেটে দাও। বিকলাঙ্গ করা প্রকল্পের নাম হতে পারে না। আমার মনে হয় এখান থেকে আমাদের সবার সতর্ক থাকা উচিত, নাহলে কাদা ছোঁড়াছুড়ি করে বাংলা বাঙালি নিয়ে যা আমরা হুহা করি সেটা ওই একই জায়গায় থেকে যাবে, কাজের কাজ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ রুদ্রনীল ঘোষকে। এখানে যারা বক্তা তারা প্রত্যেকেই তাদের মতো করে খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। দেখুন, আমরা প্রথম রাউন্ডের শেষে কতগুলো শব্দ আমাদের কাছে এসেছে, খুব গুরুত্বপূর্ণ শব্দ। তার মধ্যে যেমন চপশিল্প ঢপশিল্প আছে, তেমন আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আছে যার মধ্যে আপনারা দেখতে পাবেন যে গোটা সমাজের শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, বানতলা থেকে শুরু করে মহাভারত, এমনকি কোথাও সিলেবাসের কথা বলা হচ্ছে, কোথাও কন্যাশ্রী প্রকল্প কেন হয়েছিল এবং একজন বাচ্চা এই মুহূর্তে জন্মালে তার মাথার উপর ঋণের বোঝা কত, এসব নিয়ে আলোচনা হয়েছে। কেউ কেউ অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন যে এই ভিক্ষে শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে। একটা প্রকল্প, সেই প্রকল্পটা তো কেউ কাউকে ভিক্ষে দিচ্ছে না, এটা তো ঠিক কথা। কিন্তু আবার এটাও তো ঠিক কথা, যেভাবে এই প্রকল্পটা দেওয়া হয় সেটা কি ভিক্ষের নামান্তর মাত্র নয়। আবার উল্টো দিকে এটাও ঠিক কথা যে যারা পাচ্ছেন তারা তো সরকারি প্রকল্প পাচ্ছেন, তাদের ছোট করা হচ্ছে না তো? আসলে না, তাদের ছোট করার উদ্দেশ্যে আমাদের এই আলোচনা নয়। আমাদের আলোচনা আরো গভীরে। এই রাজ্যের ভবিষ্যৎ যদি এইভাবেই চলতে শুরু করে, অর্থাৎ যে কথা রুদ্রনীল ঘোষ সবশেষে বললেন, প্রকল্পের পর প্রকল্পতে যদি একটি বাচ্চাকে ছোট থেকে আর বড়ই হতে না দেওয়া হয়, তাহলে তাকে যদি শেখানোই না হয় নিজের পায়ে দাঁড়াতে হয় কি করে ছুটতে হয়, তাহলে তো সে সারা জীবন হামাগুড়িই দেবে। আবার অন্যদিকে এটাও ঠিক কথা, এই কাজটা তো একটা সময় বামেদেরও করার কথা ছিল, তারা তো করেননি। আবার এটাও ঠিক কথা, রাজ্যে যেভাবে বাম পরবর্তী সময়ে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, তাই রাজ্যের পক্ষে, রাজ্যের ভবিষ্যতের পক্ষে সত্যি বিপজ্জনক। তাহলে কি এ রাজ্যের মানুষ তারা ভিক্ষে চান? তার কারণ অনেকে বলেন শাসককে নির্বাচনে জয়ী হওয়ার অন্যতম কারণ এই প্রকল্পগুলোর বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা এর থেকে উপকৃত হয়েছেন। তাহলে কি সত্যি মানুষ ভোট দেন উপকার পেলে? মানে আমি 5 টাকা, 10 টাকা, 3000 টাকা, আমি 10,000 টাকা পেয়ে গেলাম, তাতে কোটি কোটি টাকা চুরি যাক, রাজ্য দাঁড়াবে কি দাঁড়াবে না, রাজ্যে পরিকাঠামো তৈরি হবে কি হবে না, এসব বিষয় কি আমি উদাসীন? চলে আসবো দ্বিতীয় পর্বে, প্রত্যেকে 2 মিনিট করে বলবেন। প্রথমেই কামাল হোসেন।
দেখুন কামালদা, আমরা একটু না প্রশ্ন করেই আমরা টাফ টকের আমাদের কনক্লেভে একটু প্রশ্ন করি এই সময়। হ্যাঁ, হ্যাঁ। দেখুন কামালদা, আপনি তো একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, এই রাজ্যের শাসকের সঙ্গে। সেখান থেকে সরে এলেন, তার কারণ কি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, মানে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক বিভিন্ন ক্ষেত্র থেকে শুরু করে সেই দুর্নীতি দেখে কি আপনি সরে এলেন? একেবারেই, যে জন্যে আমাকে ডাকা হলো, মানে ভালো মুখগুলোকে কলঙ্কিত করে ছেড়ে দেবে আর কি, এটাই আমি বুঝে গেছি। যে জন্য আমাকে ডাকা হলো, 11খানা চিঠি দিয়েছি 2 জায়গায়, ঠিক আছে, কোনো মূল্যই দেয়নি। যে জায়গায় হাত দিচ্ছি, যেহেতু শিক্ষাটা আমি দেখতাম, যে জায়গায় হাত দিচ্ছি সে জায়গায় কোনো তথ্য নেই। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এইটাই আমার প্রধান কারণ। এবারে অবাক হয়ে যাবেন যে স্কুল সার্ভিসের সময় বহুদিন ছিলাম আমি, সবাই জানেন, আপনারাও জানেন, কিন্তু এখানে এসে দেখলাম যে যুক্তি নেবেন না, যুক্তিই নেবেন না। এবং দেখুন, সুপ্রিম কোর্টে এই প্রথম, ভারতবর্ষের ইতিহাসে প্রথম, 90 সাল থেকে আমি শিক্ষকতা করি, 90 সাল থেকে কম্পিটিটিভ এক্সাম পড়াচ্ছি, সুপ্রিম কোর্টে এই প্রথম কোনো সরকার, মানে এই রাজ্য সরকার, 2 হাত দিয়ে টেন্টেডদের লিস্ট দিয়ে বলছে আমরা চুরি করেছিলাম, আমরা চুরি করেছিলাম, এই হচ্ছে চোরদের লিস্ট। এটা খুব লজ্জার ব্যাপার। তারপরেই যখন জিজ্ঞেস করছেন যে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি যখন জিজ্ঞেস করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে আচ্ছা ওরা যে বলছে আরও এই যে 2016 পরে যে নতুন পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, সেখানে কি কোনো টেন্টেড আছে? বলছে থাকতে পারে, যদি থাকে কেউ বলে দিলে আমরা বাতিল করে দেবো। এটা কোনো কথা হলো? ঠিক। যে এই যে কথাগুলো, এটা শিক্ষার কি অবস্থা হবে এবং পরবর্তী জেনারেশন তারা এই সরকারের আমলে আর কামাল চাকরির হোসেন, পরীক্ষা আপনি কি দেবে? মনে করেন যে শুধু এসএসসি নয়, অন্যান্য ক্ষেত্রেও সমস্ত ক্ষেত্রে। দুর্নীতি রয়েছে যেগুলো অবশ্যই। ধরা পড়ছে না? দেখুন, পিএসসিতে সেখানে অনেক আগে হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোশ্চেন আউট হয়েছে, সবাই জানে, কিন্তু ইন্সপেক্টরের সেখানে দেখা যাচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরে কোর্টে এসে প্রথম বললো না, গলাবাজি করলো, না না এটা হয়নি, হতে পারে না, আমার রাজ্যে এটা হতে পারে না। যেমন বলেছিলেন কারোর চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না, সবার চাকরি চলে গেল। ঠিক পরে স্বীকার করলো হ্যাঁ কোশ্চেন আউট হয়েছিল 5 জায়গা থেকে, ব্যাস স্বীকার করে নিল। এখন এই স্বীকার করে কী হবে? যদি যারা চাকরি প্রার্থী তারা যদি চাকরি না পায়, তাদের পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। সেটা কিন্তু ছাত্রছাত্রীদের মানে ভাইটালিটি, জীবনের শক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সময় তারা একেবারে চাচ্ছে শেষ। না যে আমরা চাকরি সময় একেবারে শেষ, কিন্তু এই উত্তরটা আপনি ছাড়া কেউ দিতে পারবেন না, আমরা কেউই দিতে পারবো না। কলকাতার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে শেষ নম্বর ওয়ার্ড পর্যন্ত আগামী পরবর্তী ভবিষ্যতে পিপিপি মডেলে সব বিক্রি হয়ে যাবে এবং কোথাও কোথাও বিভিন্ন পরিবারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো সরকারি স্কুল ছিল সেই স্কুলগুলোকে, এবং কোথাও কোথাও বাংলা স্কুলকে হিন্দি মিডিয়াম করে দেওয়া হয়েছে। এটা কি সত্যি? দেখুন, অবশ্যই সত্যি, এটা একেবারেই সত্যি। এই মডেলটা দার্জিলিংয়ে শুরু হয়েছিল, বুঝতে পেরেছেন? নিয়ম কি, যারা অনেক দিন ধরে শিক্ষকতা তারা করে দিচ্ছে আর কি, কম পয়সায় পাচ্ছে, নিয়ম হচ্ছে তাদেরকে সেই জায়গাটায় প্রবেশ করানো, যেটা গোর্খা টেরিটরিয়ালে হয়েছে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে যারা টাকা দিয়েছে তাদেরকে সেখানে দেওয়া হয়েছে। সেটা তো কোর্টে সেই নিয়ে তো সওয়াল জবাব চলছে। আর এই যে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আপনারা দেখেছেন, সে আদৌ পরীক্ষা দেয়নি। আপনি একটা কথা বলছি, কোর্টে একটা দেখাচ্ছে যে হুজুর এই দিন গেছে কিন্তু সিমলায় গেছে, এই তার টিকিট, সে সেদিন চাকরির পরীক্ষা দিয়েছে। কোর্ট কি বলবে? তাহলে এখনো অনেক কাজ বাকি আছে। এই সমস্ত তোলাবাজ এবং যারা এইসব দুর্নীতি করে তাদের অনেক কাজ বাকি আছে। মানে ভবিষ্যতে যদি তারা সময় পায়, তারা সবকটা স্কুল সেগুলোকে পিপিপি মডেলে বিক্রি করে দেবে। আরো অনেক কাজ বাকি আছে তার মানে। একেবারে ঠিক কথা। কারণ এই জন্যেই তারা চাচ্ছে যে এই মহামান্য সরকারটা থাক আর কি, থাকলে তাহলে ওই যে বললাম না, করে খেতে পারবো। যারা অনেকে আছে কি খাবে ঠিক নেই, তারা এই তৃণমূলের পতাকাটা পিঠে
লাগিয়ে যায়। এরা সঠিক যে পরামর্শ দেবে তার কথা কিন্তু শুনতে চান না, তার কথা শুনতে চান না। মানে আপনি এটা অনুধাবন করেছেন? একে মনে প্রাণ অনুধাবন করেছি এবং 11খানা চিঠি দিয়েছি, 3বার সামনাসামনি বলেছি, তো বলছে না 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 না, ও ঠিক আছে যেমন আছে চলতে দাও না, চলতে দাও না। অবশ্যই, ঠিক আছে। অবশ্যই আপনাকে সবুজ পাঞ্জাবি পরে এসব কথা বলতে হচ্ছে, আমারই খারাপ লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমি এবার ডেকে নেব আমি প্রিয়তি রায়কে। প্রিয়তি, খুব সুন্দরভাবে তো তুমি বলছিলে যে কথা কামালদা বললেন আর কি, কোথাও কি তাহলে মনে হচ্ছে যে আমাদের যারা তরুণ যুবক যুবতী তাদের কাছে, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের কাছে এই টাকাটা নিশ্চয়ই দরকার, কিন্তু তার থেকে অনেক বেশি দরকার কর্মসংস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, যেদিকে হয়তো আমরা নজর দিতে পারছি না, তার কারণ আমরা এই সমস্ত স্কিমগুলোতে বেশি জোর দিচ্ছি। একদমই তাই। দেখুন, 2011 সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছিল বাংলার রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, শিক্ষা থেকে শুরু করে সমস্ত পরিবেশ বদলাবার জন্য। 34 বছরের বাম শাসনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস করে তাকে ক্ষমতায় এনেছিলেন, তাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। কিন্তু তার বদলে বাংলার মানুষ ওনার কাছ থেকে কি পেলেন? পেলেন বঞ্চনা, পেলেন ভাওতা, পেলেন এক গাদা লালসার নামে কিছু প্রকল্পের টাকা। আমি লালসার নামে কেন এই শব্দটা বলছি জানেন? এই যে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের কথা সবাই বললেন এটা ভিক্ষা নয়, এটা সরকারি টাকা, মানুষের পাবার অধিকার আছে এবং তাদের কাজে লাগছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আমার মতো শিক্ষিত যুবতীরা যখন আমরা বেড়ে উঠছি, যখন আমরা পড়াশোনা কমপ্লিট করছি, আমাদের হাতে কাজ চাই, কাজ। আমাদের ভবিষ্যৎ করতে হবে, কেরিয়ার করতে হবে, পরিবার সামলাতে হবে, তারপর পরবর্তী প্রজন্ম তৈরি হবে, তাকেও তৈরি করতে হবে। আমার কাছে কাজ চাই, কাজ। 1000 টাকায় 1500 টাকায় আমি কদিন চলবো? কি হয় 1000 টাকায় 1500 টাকায়? আমার কাজ চাই। আমি এই কনক্লেভে আমার মাত্র 2 মিনিট সময় আছে, আমি তার মধ্যে থেকে আমি রাজ্যের শাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যারা এখানে রাজ্য সরকারের সমর্থনে রয়েছে তাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন করব। সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে গিয়েছেন, 15 বছর ধরে সেই নিয়োগে তিনি অবস্থান করছেন, কিন্তু রাজ্যের শিক্ষাঙ্গনগুলোর এই পরিস্থিতি কেন? 8000 শিক্ষাঙ্গন বন্ধ হয়ে গেছে কেন? 8000 নতুন শিক্ষাঙ্গন তৈরি হতে পারলো না কেন? শিক্ষাঙ্গনগুলোতে ভালো পরিকাঠামো ব্যবস্থা নেই কেন? কেন ছাত্রছাত্রীরা এখনো বাঁকুড়া, পুরুলিয়ার মতন জায়গায় চাটাই পেতে কেন স্কুলে করছে? কেন সেই স্কুলের পরিকাঠামোগুলো সরকার করবার চেষ্টা করছে না? শিক্ষার দিকে তাদের কি কৌশল আছে? শিক্ষাকে এগিয়ে নেবার জন্য তাদের কি পরিকল্পনা আছে? স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কি চিন্তা করছে? শহর কলকাতা মানেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ নয়। এই পশ্চিমবঙ্গের মাটিতে এমনও জায়গা আছে, বাঁকুড়া, পুরুলিয়ার মতন জায়গা, যেখানে এখনো স্কিল ডেভেলপমেন্ট শব্দটা, দক্ষতা শব্দটা সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। একজন বলছিলেন এখানে, বাংলা পক্ষে যিনি আছেন, তিনি বলছিলেন যে পড়াশোনাই সব নয়, সার্টিফিকেটই সব নয়, দক্ষতারও প্রয়োজন আছে, বিভিন্ন দক্ষতার দিকেও ছাত্রছাত্রীরা যাচ্ছে। কিন্তু বলুন তো, শহর কলকাতার বাইরে অন্যান্য যে জেলাগুলো আছে, কোন জেলাতে স্কিল ডেভেলপমেন্টের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্টের জন্য কি পরিকল্পনা করেছে এবং কোন জিনিসটা বাস্তবায়ন করেছে সেটা আপনি বলুন। আমি আর 2টি বিষয় বলবো, স্বাস্থ্য ক্ষেত্রে নিয়ে বলবো। আমার ঠিক বাড়ির পাশেই আরজিকর হসপিটাল। আমি যে কলকাতার রাস্তা থেকে যাতায়াত করি, আমার যাতায়াতের পথে পিজি হসপিটাল, মেডিকেল হসপিটাল, আরও বিভিন্ন হসপিটাল আমি দেখতে পাই। সেখানকার হাহাকার অবস্থা দেখলে আমার চোখে জল বেরিয়ে আসে। কেন জানেন? আমি দেখছি রোগী নিয়ে তার বাড়ির লোকজন ঢুকছে, তাকে নেওয়ার মতো স্ট্রেচার, ট্রলি পর্যন্ত নেই। আমি দেখছি রোগীর পরিবার বাইরে লাইন দিয়ে আছে টোকেন নেবার জন্য। 200 টাকা দিয়ে টোকেন নিতে পারলে সেই রোগীকে একটা বেড দেওয়া যাবে, ডাক্তার দেখানো যাবে। এই 200 টাকাটা কিন্তু সরকারি ফান্ডে যাচ্ছে না। এটা বলতে পারেন ওই কাটমানির অংশ, যে কাটমানিটা শব্দের সাথেই গত 15 বছরে বাংলার মানুষ পরিচিত হয়েছে। আমি আরেকটি বিষয়ে বলবো, কর্মক্ষেত্রে নিয়ে। একজন যুবতী, একজন শিক্ষিত যুবতী হিসেবে গোটা বাংলার মানুষের হয়ে আমি এই কথাটা বলতে চাই, যদি আপনি নিয়োগ পেয়েছিলেন সিএম হিসেবে, তাহলে আপনি 15 বছরে বাংলার মানুষকে নিয়োগ দিতে পারেননি। এই ব্যর্থতার দায় নিয়ে ইতিমধ্যে
আপনি বা আপনার দলকে পদত্যাগ করা প্রয়োজন, কারণ বাংলার ছেলেরা এই মেধা নিয়ে ভুগছে হতাশায়, এই বাংলার ছেলেরা এই মেধা নিয়ে হতাশা নিয়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে ভিন দেশে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয়ন্তী। আমি এবার চলে যাব কৌশিকের কাছে। কৌশিক মাইতি, কৌশিক, আপনার তো এই ভিক্ষে শব্দটা সত্যি আপনি উষ্মা প্রকাশ করেছেন, এটা ঠিক, কোথাও হয়তো একটু ছোট করা হচ্ছে, এটা তো ঠিকই, কিন্তু আপনি কি বলবেন যে এই যে প্রকল্পের পর প্রকল্প দিয়ে এ রাজ্যে পরিকাঠামো নেই, এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ এমন জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে শুধুমাত্র বড় লোকের ছেলেরাই পড়াশোনা করবে, তারাই ডাক্তার হবে, মেডিকেল কলেজে পড়বে, এখানের বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে কলকাতা শহরে, সেই স্কুলগুলোকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এমনকি পিপিপি মডেলে বিক্রি করারও চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্যে প্রকল্পের পর প্রকল্প হয়, মানুষের পকেটে কিছু টাকা যায়, কিন্তু আসলে এ রাজ্যে পরিকাঠামো, শিক্ষা, শিল্প ধূলিসাৎ হয়ে যাচ্ছে ভবিষ্যৎ, কি বলবেন? প্রথম, আমার অনেক কটা পয়েন্ট জমে আছে, কারণ অনেক কটা তথ্যের কাউন্টার তথ্য দেওয়া প্রয়োজন। বল। কারণ টিভিতে এই ধরনের আলোচনা খুব একটা হয় না। প্রথম, যে ধারের পরিমাণ বাড়ছে, আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করি। তুমি 1000 টাকা ইনকাম করে 100 টাকা ধার নাও, আর 1 লাখ টাকা ইনকাম করে 500 টাকা ধার নাও, তাহলে তোমার ধার 5 গুণ বাড়লো। তাহলে আসলে কি ধার বাড়লো? 1000 টাকা ইনকাম করে 100 টাকা ধার নিতে, এখন 1 লাখ টাকা ইনকাম করে 500 টাকা ধার নিচ্ছ। এর ইন্ডিকেটার হচ্ছে ডেট জিডিপি রেশিও পশ্চিমবঙ্গের বেটার হয়েছে, খারাপ হয়নি। 2011 থেকে আমি কোন সরকারের মুখপাত্র নই। এটাকে বেটার বলবে না মন্দের ভালো বলবে? না, আগের থেকে বেটার হয়েছে, আগের থেকে ডেট জিডিপি রেশিও পশ্চিমবঙ্গে বেটার হয়েছে, 1 নম্বর। তার মানে ধারের যে রিলেটিভ মেজারমেন্ট সেটা বাড়েনি। 2, ফিসকাল ডেফিসিট পশ্চিমবঙ্গে কমেছে। 3, রেভিনিউ 47,000 কোটি টাকা ছিল 2011 নাগাদ, এখন সেটা 2,70,000 কোটি টাকা। এগুলো হচ্ছে ডেটা, এগুলো আমি বলছি না, যে কোনো জায়গায় যে কেউ পাবলিকলি অ্যাভেলেবল, যে কেউ দেখে নিতে পারেন। এবার ডেট জিডিপি রেশিও যেটা, ব্যাপার কি কোভিডের পর ডেটা নিয়েও অনেক প্রশ্ন হ্যাঁ। আছে, অনেক ডেটা তার আগে যেটা দেখতে পারেন, আমি বলছি যে ডেট জিডিপি রেশিও সেটা পশ্চিমবঙ্গের আরো ভালো করতে হবে। এখন ভারতের গড় যে ডেট জিডিপি রেশিও হচ্ছে 30-এর কাছাকাছি, সেটা পশ্চিমবঙ্গে 38, আমাদের 25-এর কাছাকাছি যেতে হবে তাহলে। এবং এটা হচ্ছে 1 নম্বর, যে খারাপ হয়নি কিন্তু আরও অনেক ভালো করতে হবে, এটা হচ্ছে আমার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, পশ্চিমবঙ্গ থেকে অনেক কোম্পানি চলে গেছে, 6,800 কোম্পানি চলে গেছে, ঠিক কথা। এই রেড়ে শব্দ, এটা হচ্ছে যদি আপনি আংশিক সত্য বলেন এটাকে এস্টাবলিশ করা যায়, যদি পুরো সত্য বলেন এটা কোনো তথ্যই না। কারণ পশ্চিমবঙ্গে 2011 সালে কোম্পানির সংখ্যা ছিল 1,37,000, আজকে দাঁড়িয়ে 2,50,000, মানে 1,13,000 বেড়েছে। এবার 6,000, অনেকে ফ্রড কোম্পানি আছে, অনেক সেল কোম্পানি আছে, অনেকে চিট ফান্ড আছে, কয়লার অনেকে বন্ধ ব্যবসা করেছে, আছে, অনেক ব্যবসা নানা কারণে, পলিটিক্যাল কারণে বন্ধ হয়েছে, অবশ্যই। অনেকে সিন্ডিকেটের কারণে বন্ধ হয়েছে, অনেকে অন্য জায়গায় চলে গেছে, নানা কারণ আছে। সেটা 6,800, 1,13,000 নতুন খুলেছে রেজিস্টার অফ কোম্পানিতে। তথ্য যে কেউ দেখতে পারেন, এটা বিজেপি তৃণমূলের তথ্য নির্ভর করে না, যে কেউ চেক করতে পারেন। ঠিক আছে, আমার একটু সময় লাগবে কারণ অনেক কটা উত্তর দিতে হবে তো তথ্যগত। তারপরে আশুতোষদা বলল যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সময় এই ছিল, তারপর এই হয়ে গেছে, মানে সিপিএমের দোষ দিল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা যদি ধ্বংস হয় সেটা কংগ্রেসের কারণে হয়েছে, পশ্চিমবঙ্গ ধ্বংস হয়েছে কংগ্রেসের কারণে হয়েছে। আজকে কংগ্রেস অন্যরকম বলছে, তখন কংগ্রেস বাংলা ও বাঙালিকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে করেছে? জওহরলাল নেহরুর প্রথম ডিসিশন কি ছিল? পাটের ওপর শুল্ক বসানো, পাট শিল্পকে ধ্বংস করে বোম্বে গুজরাটের কাপড়ের শিল্পকে তোলা, রপ্তানি শুল্ক কমানো, এটা নেহরু ডিসিশন ছিল, নাম্বার 1। নাম্বার 2, ফ্রেট ইকুয়ালাইজেশন, মাসুল সমীকরণ কে করেছে? এখানকার খনিজ, পূর্ব ভারত উন্নত বলে এখানকার খনিজ নিয়ে এখানে শিল্প করলে তোমার পরিবহন কস্ট, আর যদি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে পরিবহন কস্ট রেলের, ফ্রেট ইকুয়ালাইজেশন সেটা কে করেছে? কংগ্রেস। পশ্চিমবঙ্গের শিল্পের মেরুদণ্ড ভেঙেছে কংগ্রেস মাসুল সমীকরণ করে, এটা আমাদের পড়ানো হয় না, লজ্জার। তারপর এখান থেকে একের পর এক ব্যাংকে সদর দপ্তর,
কোম্পানি সদর দপ্তর হয় মুম্বাই নয় দিল্লি নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কংগ্রেস। সেই ধারা এখনও অব্যাহত। বাংলা থেকে জুট বোর্ড নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি, কোল ইন্ডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি, এসবিআই এর অ্যাকাউন্ট অফিস নিয়ে চলে গেছে, না, যে অবশ্যই, ব্যাংকের হেডকোয়ার্টার অবশ্যই, ছিল সেটা ডিসলভ করে দেওয়া অবশ্যই। হয়েছে। আমি একটু বলতে চাই, একটুখানি সময় চাইছি। এই তো বাকি ডিবেট তো চলতেই থাকে সারা বছর, আমি একটু সময় চাইছি। না না এই যে কোম্পানির হেডকোয়ার্টার গুলো যে গেল, এগুলো তো সবকটা কেন্দ্র সরকারের সিদ্ধান্ত পর নয়। পরিকল্পনা করে নিয়ে যাওয়া হয়েছে, স্বাধীনতার পরপরই নিয়ে যাওয়া হয়েছে, পরপর নিয়ে যাওয়া হয়েছে। না না, কিছুদিন আগেও গেছে একটু। হ্যাঁ, এখনো যাচ্ছে, কারণ বাংলায় গুরুত্বপূর্ণ। রাখতে চায় না। এখানকার অর্ডিন্যান্স বোর্ডের হেডকোয়ার্টার কোথায় ছিল? অর্ডিন্যান্স বোর্ড কোথায় ছিল? অবশ্যই কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উল্টো দিকে। এটাকে ভেঙে 7টা পিএসইউ হয়েছে। যোগী আদিত্যনাথ ইউপিতে ভোট প্রচার করে বলছে 7টা পিএসইউ হয়েছে, 4টে আমি ইউপিতে নিয়ে চলে এসেছি। বাংলা বিজেপি লজ্জা করে না যে 7টা পিএসইউ হলো, এখানকার হেডকোয়ার্টার ছিল, সেটাকে নিয়ে চলে গেল, আমাদের এখানে একটাও পেল না। সেটা বাংলা বিজেপির প্রতিবাদ করা উচিত ছিল। এই অর্ডিন্যান্স বোর্ডকে ভেঙে 7টা পিএসইউ করে বাংলাকে শেষ করে দেওয়া হলো। কে করলো? বিজেপি করলো। কোল ইন্ডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এসবিআই অ্যাকাউন্ট অফিস নিয়ে যাওয়া হয়েছে, সিপিডব্লিউডি ইস্টার্নের হেডকোয়ার্টার ছিল নিজাম প্যালেসে, সেটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে ঝাড়খণ্ডে। বাংলাকে যে ক্রমাগত স্বাধীনতার পর থেকে ইরেসপেক্টিভ অফ পার্টি দিল্লি শাসক লুটে খেয়েছে এবং ধ্বংস করেছে, তার এখনো অব্যাহত। এবার বলি, যাদবপুর নিয়ে বলা হলো যে যাদবপুর তো ইঞ্জিনিয়ারিংয়ে ভালো, অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে ভালো। পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স, এগুলো সব মোটামুটি ভালো জায়গায় আছে। বাংলার 2টো শিক্ষা প্রতিষ্ঠান একটা কেন্দ্র সরকার নিয়েছে। শিবপুর বাংলার গর্বের শিবপুর ছিল, যাদবপুরের পরে কখনো কখনো টক্করে সমান সমান ছিল। আজকে শিবপুর কোথায়? আইআইএসটি তৈরি হওয়ার পরে শিবপুরের নাম ডুবিয়ে দেওয়া হয়েছে, শিবপুর কোনো মানচিত্রে নেই। কে করেছে? কেন্দ্র সরকার 2015-16 সাল থেকে। এই খবর কেউ রাখে? বিশ্বভারতী রবি ঠাকুরের গর্বের প্রতিষ্ঠান, তার র্যাঙ্কিং কোথায় যাচ্ছে? ধীরে ধীরে তলানিতে চলে যাচ্ছে। কার কারণে যাচ্ছে? কে চালায়? কারা করেছে? কারা বিশ্বভারতী ধ্বংস করেছে? বিজেপি করেছে। তাই তথ্যের অপলাপ করবেন না। তথ্য নিয়ে কথা বললে পুরো তথ্য নিয়ে কথা বলতে হবে। আমি কি বললাম? পশ্চিমবঙ্গের ডেট জিডিপি রেশিও আরো ভালো করতে হবে, যেটা গড়ের থেকে অনেকটা উপরে আছে। না না, 38 থেকে নামাতে একদম হবে। ঠিক। আমি তোমাকে সমর্থন করি, আমাদের সময় একেবারে শেষ। শুধু তুমি যেহেতু বাংলা পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছো, কলকাতাতে বাংলা মাধ্যমের সরকারি স্কুল 2011-তে যে পরিমাণ সংখ্যা ছিল, আর আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, এই পরিসংখ্যানটাও একটু বলো। আমাদের লজ্জার কথা, হ্যাঁ, কলকাতা শহরে হয় বাংলা মাধ্যম স্কুল ইংলিশ মাধ্যম হয়ে যাচ্ছে, নয়তো হিন্দি উর্দু মাধ্যম হয়ে যাচ্ছে। কলকাতায় বাঙালি, মানে ছোট বাঙালি যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু সংখ্যায় কম। তার কারণগুলো আমি বলে দিই। 1, হিন্দু বাঙালি শহরে থাকে, মুসলমান বাঙালি গ্রামে থাকে। কলকাতা মূলত হিন্দু বাঙালি, উর্দু মুসলমান, বিহারি মারোয়ারি হিন্দু, এইটার কম্বিনেশন হচ্ছে কলকাতা। এখানে মুসলমান বাঙালি খুব কম থাকে কলকাতা শহরে। হিন্দু বাঙালির ফার্টিলিটি রেট 1-এর নিচে। কলকাতায় হিন্দু বাঙালির ফার্টিলিটি রেট 1-এর নিচে। অনেকে গেল রাব তুলে দেবে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে, সত্যি কমে যাচ্ছে। কারণ হিন্দু বাঙালি শহরে বাচ্চা প্রায় নিচ্ছেই না, গ্রামেও নিচ্ছে না। মুসলমান বাঙালির কিন্তু ফার্টিলিটি রেট 2-এর নিচে, রিপ্লেসমেন্ট রেট 2.1। হিন্দু বাঙালির তার অনেক কম। কিন্তু হিন্দু বাঙালির মানে বাচ্চা হচ্ছে না, তার জন্য মুসলমানের দায় নয়, মুসলমান প্রচুর বাচ্চা নিচ্ছে না বাংলায়। 1.3 ওভারঅল বাংলার এখন ফার্টিলিটি রেট বাঙালিদের। সেখানে হিন্দু বাঙালি শহরে 0.7 0.8 হবে। তাহলে তুমি বাচ্চা যদি একটাও না হয়, তারপরে সিবিএসইতে যায় এবং অন্যদিকে বিহারি ইউপি ছেলে মেয়ে বেড়ে যায়, তাহলে সরকারি বাংলা মাধ্যম স্কুলে যাবে কে? একটা যে সরকারি পরিকাঠামো, 2 সিবিএসই রমরমা। কারণ বাংলা না, বোর্ডে কোনো কটা বাংলা অ্যাডভান্টেজ নেই। স্কুল ছিল, এখন কটা হয়েছে? আমি এক্স্যাক্টলি পরিসংখ্যান এখন দিতে পারবো না, এই মুহূর্তে আমি ভুল তথ্য দেবো না, কারণ এই মুহূর্তে আমার হাতে নেই। আমি যেই কারণগুলো বললাম, 1, সরকারি স্কুল বন্ধ হওয়ার একটা কারণ পরিকাঠামো। অনেক স্কুল আছে যেখানে কোভিডের সময় লোক ঢুকিয়ে দিয়ে প্রমোটিং এর চেষ্টা চলছে, এটাও তো ঠিক। আমি আবার কি বললাম যে আমাকে কমপ্লিট করতে দাও। 1, সরকারি পরিকাঠামো। 2, বাংলা বোর্ডের অ্যাডভান্টেজ না থাকা। 3, বাঙালি
কচিকাচাদের সংখ্যা কমে যাওয়া, কলকাতা নতুন যখন এখন কলকাতা বাঙালি সংখ্যা 40-এর নিচে নেমে গেছে। মানে বাঙালির 10 দোষ বছর সরকার পরে- দারুণভাবে চেষ্টা করে 10 যাচ্ছে। বছর পরে গিয়ে বাঙালির percentage দোষ আরো কমবে। সরকার, বাঙালির দোষ সরকার দারুণভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা বাঙালির দোষ, জাতিগত। সরকারের দোষ, বাঙালির নিজস্ব, আচ্ছা। যে বাঙালি হিন্দু বাচ্চা নেয় না, এটা একটা ধন্যবাদ। বড় কারণ। তার সঙ্গে কৌশিক, বিহারি অনেকক্ষণ বাচ্চা হয়ে পাচ্ছে, গেছে। এটা আরেকটা কারণ। তুমি অনেক তথ্য দিয়ে ঋদ্ধ করলে, আমাদের একদম শেষ। অরিত্র, সব শুনে কি মনে হচ্ছে? মানে সমস্ত কিছু শুনে চমৎপ্রদ অনেক তথ্য পেলাম আমরা কৌশিকের কাছ থেকে। কোথাও কি মনে হচ্ছে তাহলে বাঙালি আসলে অত চিন্তা করছে না? মানে এই সময়টাই, মানে এখন বেঁচেছি, এখন বাঁচবো, এই সময়টাকেই বাঁচবো, পরে কি হবে, কি পরিকাঠামো হবে, কি শিল্প শিক্ষা হবে আমার দেখার দরকার নেই। কতকটা কি এই মনোভাব আমাদের মধ্যে চলে এসছে? দেখুন, সহবক্তা কৌশিক অনেক ডেটাই দিল। আমার পাড়ার দেশবন্ধু বলে একটি স্কুল বন্ধ হয়ে গেছে, ছাত্র ছিল, শিক্ষক ছিল না। সিথির মোড়ে কস্তুরবা কন্যা বিদ্যাপীঠ, আপনি চলে যান, ছাত্রী আছে, মাস্টারমশাই নেই। আপনি গ্রামে গঞ্জে একাধিক জায়গায় যাবেন, একজন টিচার 5টা সাবজেক্ট পড়ান। টিচার রিক্রুটমেন্ট হয় না, সেটা বাংলা পক্ষের বলতে আপত্তি থাকতে পারে, কোনো জায়গায় সমঝোতার প্রশ্ন থাকতে পারে। সব দোষ বাঙালির নয়, বাঙালিকে যারা শাসন করে সেই প্রশাসনের দোষটা শিখতে বাংলা পক্ষকে শিখতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, অনেক ডেটা ফেটা অনেক কিছু দিলেন যে 100 টাকা আয় হচ্ছে, সে একটা লোন নিচ্ছে, 1 লক্ষ টাকা আয় হচ্ছে, সেই লোনটা নিচ্ছে না কেন? তাহলে এটা বলুন না যে FRBM রেকমেন্ড করে দিয়েছে যে প্রতি 100 টাকা সরকারের রেভিনিউতে 25 টাকার বেশি লোনে যাওয়ারই কথা না, সেটা কেন 38 টাকা হচ্ছে? তো তার মানে সরকারের যদি এত রেভিনিউ বাড়ে, তাহলে আপনাদের পছন্দের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলতে হয় যে আমার ভাড়ায় টাকা নেই? তিনি কেন বারবার কোনো জায়গায় গিয়ে বলেন যে কেন্দ্র দিচ্ছে না, আমি এত চেষ্টা করে লড়াই করে যাচ্ছি? আসলে গোটা বিষয়টাই একটা পার্সপেক্টিভের বিষয়। এবং মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভালো পলিসি মেকার নেই। পশ্চিমবঙ্গে অনেক কোম্পানি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এত যদি কোম্পানি হয়ে থাকে, তাহলে তাদের টোটাল কন্ট্রিবিউশন ইকোনমিতে আসছে না কেন? তার কারণটা হচ্ছে এই কোম্পানিগুলি অধিকাংশই কাজ করে, এই যেরকম ইডি মাঝে মধ্যে ডাকে বিভিন্ন কোম্পানিতে, ইভেন্টের কোম্পানি, তারা নাকি 80 কোটি টাকার গাড়ির বিল জমা দিয়েছে, এরকম কোম্পানিও আছে। কে জানে এত টাকার গাড়ি কোথায় যায়, এই সমস্ত ব্যাপার স্যাপার মাঝে মধ্যে আসে। তো আমার কনক্লুডিং রিমার্ক এটাই থাকবে যে দেখুন, এই একে অপরকে আড়াল করে চলবে না। এবং পাশাপাশি আমি এটাও বলে দিতে চাই যে আপনারা যদি মনে করেন যে তৃণমূলকে ভোট না দিয়ে আমি ঠিক, অল্টারনেটিভ কে আছে? বিজেপি আছে। তো আমি একই সাথে এটাও বলে দিতে চাই যে বিজেপিকে সরকারে আসার বা না আসার আগে একটা অনলি ইফ ক্লজ কিন্তু জুড়ে দিতে হবে। আমরা সিপিএমের সময় থেকে পার করে আমরা আজকে তৃণমূলের সময় এসেছি, হয়তো তৃণমূলের সময় থেকে পার করে কোনো না কোনো একদিন আবার সিপিএম বা বিজেপির সময় যাব, কিন্তু সময়টা বদলে যাচ্ছে, শাসকের চরিত্রটা বদলাচ্ছে না। তাই বিজেপিকে স্পষ্ট করে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে একজন ছাত্র হিসেবে আমি তার কাছে এই দাবিই জানাবো যে আপনারা যে দোষগুলো এখন বলছেন, এই দোষগুলো আমরা সবাই জানি, করাপশনের প্রবলেম, শিক্ষা ব্যবস্থার ত্রুটি, কিন্তু সমাধান সূত্রটা আপনাদের কাছে আছে কি? যদি থাকে তাহলে সেই সমাধানের চাবিটা নিয়ে আপনারা আসুন, এবং কোন দরজাটা খুলতে হবে, বা চাবিটা নিয়ে শুধু এলে হবে না। চাবি আমার কাছে আছে, কিন্তু অনেক দরজা কোনটা খুলতে হবে বুঝতে পারছি না, সেটা করলেও হবে না। তাই চাবিটাও যেন থাকে, এবং কোন দরজাটা খুললে আসলে আলোটা বেরোবে সেটাও যেন থাকে। তবেই একটা সরকার বদলালে এবং দূরদৃষ্টিপূর্ণ একটা ভিশন থাকলে একটা জায়গায় আসবে। না হলে সারা জীবন আমাদের কাশফুলের বালিশ আর ঘুগনি মুড়ির স্বপ্নেই আমাদের আবদ্ধ হয়ে থাকতে হবে। ধন্যবাদ অরিত্র। আশুতোষ, কোথাও কি মনে হচ্ছে যে কথা বলছিল যে বাংলার সমস্ত যুগ যন্ত্রণার কারণটাই হচ্ছেন জওহরলাল নেহেরু? তিনি জুটে ওই যে শুল্ক বসিয়ে যে মহাপাপ করেছেন, আজও সেই বোঝা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে টেনে নিয়ে যেতে হচ্ছে, মানে কৌশিকের দাবি অনুযায়ী। যাক, তখন হয়তো বাংলা পক্ষ ছিল না, না মুশকিল হয়ে যেত আমাদের। কারণ ব্যাপার হচ্ছে, এগুলো শুনলাম, এখন আষাঢ়ে গল্প বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কেন সেটা বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। সেই সময় 1947 সাল স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ, এদিকে ইস্ট বেঙ্গল, এদিকে ওয়েস্ট বেঙ্গল, ওদিকে পাকিস্তান। সেখানে যে ট্রেড ডিসপিউট তৈরি হয়েছিল 1947 সালে এবং তার পরবর্তী ক্ষেত্রে, টেলিগ্রাম নাম্বার 833 দেখে নেবেন, একটু পড়ে নেবেন। সেখানে পরিষ্কারভাবে বলা ছিল কি কারণ,
কি বৃত্তান্ত, তার কারণ পাকিস্তানের মনে হয়েছিল যে আমাদের এখানে জুট একটা প্রোডাকশন হাউস ছিল, সেটাকে কি করে ক্লোজ ডাউন করে দেওয়া যায়। সেই জন্যে তারাও জুটের যে ফেসিলিটি ইউনিট সেগুলো দ্বিগুণ বাড়িয়েছিল, এবং আমরাও সেটা কম্পিটিটিভ হিসেবে আমরাও কম্পিটিশানে থাকার জন্যে আমরাও আমাদের কর্মসংস্থানটা এবং জুট ইন্ডাস্ট্রিটাকে স্পেসিফিক করেছি। জুটের ওপরে ট্যাক্স দেখতে পাচ্ছে বাংলা পক্ষ, কিন্তু জুট ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে হু করে বেড়েছিল সেটা দেখতে পাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আর একটা জিনিস তোমাকে বলে রাখি, দেখো আমি একটা বই পড়তে বলবো, ইন্ডাস্ট্রি ইন নেহরুজ ইন্ডিয়া, নাসির তিয়াবজি লিখেছেন, সেখানে একটু পড়ে নেবেন যে নেহরুজির এবং বিধান রায়ের কী কন্ট্রিবিউশন ছিল, এগুলো তো জানতে হবে। আমরা একটা নিশ্চয়ই দাগ কাটতে পারি, কিন্তু দাগটা পুরো কাটতে জানতে হবে, হাফ কেটে লাভ নেই। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, অনেক আলোচনা হয়েছে, এখন দেখো এই যে কলকাতায় আমরা ঘুরছি, কলকাতায় আমরা বলছি আলোচনা হবে, কলকাতা কি এখনও স্মার্ট সিটি হয়েছে? আমি তো একজন কলকাতার বাসিন্দা, খারাপ লাগে তো দেখতে এগুলো, শুনতেও তো খারাপ লাগে। এবং আমি তৃণমূলকে বলতে শুনেছি আমাদের যারা সরকারি কর্মচারী তারা এত বেশি ঘেউ ঘেউ না করে, এটাও শুনতে শুনেছি। আবার বিজেপিকে বলতে শুনেছি যে 3000 টাকা পেতে গেলে একটা কি ওদের অন্নপূর্ণা যোজনা আছে, সেখানে বিজেপির ফর্ম ফিল আপ করতে হবে। তো এত ডাইনামিক্স আর এত বাইনারি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসল বাইনারি হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি এবং পলিটিক্যাল পজিটিভ উইল, এটা যতক্ষণ না তৈরি হচ্ছে আমাদের অবস্থা খারাপ হবে বলে ভালো হবে না আমাদের, এটাই আমাদের মনে হয়। এবং আমরা মনে করি কংগ্রেসের যে ডেভেলপমেন্ট যে পিরিয়ডটা, সেই গোটা পিরিয়ডটাই হচ্ছে আমরা বাংলার মানুষের সামনে রাখবো যারা বিচারক। নমস্কার। ধন্যবাদ। আমি এবার ডেকে নেব রুদ্রনীল ঘোষকে। রুদ্র, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, বিভিন্ন জন তাদের নিজের মতো করে বক্তব্য রাখলেন। যেটা সব থেকে মজার কথা হচ্ছে যে ভাই কৌশিক বাংলা পক্ষের পক্ষে বলতে এসে অ্যাকচুয়ালি কার পক্ষে যে কথা বলতে চাইলো এটা আমাদের দর্শকের কাছে স্পষ্ট হয়ে গেছে। কংগ্রেস, বিজেপি বিরাট খুঁত দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গের শিল্প এবং শিক্ষা কেন ধ্বংস হয়ে গেছে, তার জন্য খুঁজে খুঁজে বিভিন্ন রকম তথ্য এবং যুক্তি সে তুলল। কিন্তু একবারও আমাদের এই রাজ্য সরকারের অপদার্থতা, দুর্নীতি, তোলাবাজি, সেগুলো যে ও কেন দেখতে পেল না, এ আমার বলবার দরকার নেই। সামনে নির্বাচন, পশ্চিমবঙ্গের মানুষ তারা বিবেচনা করবেন। তো যাই হোক, বারবার একটাই প্রশ্ন আমাদের প্রত্যেকেই, যারা যে রাজনৈতিক মত পথের আমরা হই না কেন, পশ্চিমবঙ্গের শিরদাঁড়া যে ভেঙে গেছে, আমাদের এথিক্স, ভ্যালিউজ, মরালিটি, এইগুলো কোথাও না একটা খতম হয়ে গেছে। এবং সেই খতমটা করে দেওয়া হয়েছে যে যারাই এগুলোকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছেন তাদেরকে সেলিব্রেট করা হয়েছে, তাদেরকে পুজো করা হয়েছে। খুব মুশকিলের কথা হচ্ছে, যদি ইদানিং সময় আমরা দেখতে পাই যে কৌশিক ভাই যেমন বলছিল যে এইটা হয়নি কেন, তমুক হয়নি কেন, আরে ভাই এই মুহূর্তে আমরা আজকে যখন কথা বলছি তখন দিল্লিতে আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার কার্পেট কেন কালো রং হয়েছে বলে তিনি চিৎকার চেঁচামেচি করছে। একবারও যে বিষয়গুলো পশ্চিমবঙ্গে করলে পশ্চিমবঙ্গের আর্থিক শিরদাঁড়া মজবুত হতো, পশ্চিমবঙ্গের শিল্প বাড়ত, পশ্চিমবঙ্গের শিক্ষা শক্তিশালী হতো, জীবিকা নির্ভর শিক্ষা হতো, সেগুলোর কথা তো একবারও কোনোদিন কোথাও গিয়ে তিনি হুজ্জুতি করেছেন, চিৎকার করেছেন, বলেছেন। আমাদের অভিভাবিকা হিসেবে যদি বলি, সম্মানীয় মুখ্যমন্ত্রীর চেয়ারে, সেটা তো আমরা শুনতে পাইনি। সেটা নিয়ে ভাই কৌশিক বোধহয় তাড়াহুড়োতে বলতে ভুলে গেছে, নিশ্চয়ই অন্য কোনো সভাতে হয়তো বলবে। দেখুন, এটা বিপদের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা সেলিব্রেশন চলছে। সেই সেলিব্রেশনটা কোথাও লুটের সেলিব্রেশন, কোথাও পরিষ্কার সত্যিটাকে চেপে দেওয়ার একটা সেলিব্রেশন চলছে। অন্তত এই মুহূর্তে যেখানটায় আমরা দাঁড়িয়ে রয়েছি,
যে আলোচনাটা কিন্তু দল মত নির্বিশেষে আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছে তাদের সবার শিক্ষাটাকে শেষ করে দিয়ে সেটাকে তছনছ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দেওয়ার চেষ্টা করলেন। শিল্প চলে গেছে, শিল্পপতিরা প্রত্যেকবার এখানে শিল্প সম্মেলনে আসেন, আমাদের ট্যাক্সের টাকায় তারা চা বিস্কুট খান, আবার তারা চলে যান, আবার পরের বার আসেন, আবার চা বিস্কুট খান, চলে যান। এইখানেই তো আসল সত্যির জায়গাটা দাঁড়িয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গের শিল্পের তো পরিবেশ নেই। একজন শিল্পপতি তিনি অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন মানুষ বলেই আমরা জানি। তিনি এখানে কারখানা প্রতিস্থাপন করতে গেলে কোত্থেকে মাল নেবেন, কত দামে মাল নেবে, সেটাই পশ্চিমবঙ্গের শাসক দল ঠিক করে দিচ্ছে যে বেশি দাম দিয়ে নিতে হবে। আমাকে পরিষ্কার যদি একটা কর্মচারী নিতে হয়, আমায় সেই কর্মচারীকে নিতেই এই শাসক দলের নেতা মন্ত্রী তারা বাধ্য করবেন যে তার মিছিলে হাঁটে। যখন তখন সেই কারখানাকে বন্ধ করে দেওয়া হবে, ছোট বড় মেজো নেতা সবাই এসে টাকা পয়সা নিয়ে যাবে, থেকে থেকে বোমাবাজি হবে, রোজ হচ্ছে। তো ফলত এই রকম পরিবেশে শিল্প বান্ধব শিল্প অনুকূল কি কোনো বন্দোবস্ত রয়েছে? একজন শিল্প করতে গেলে শিল্পপতিকে যে একটা সিঙ্গল ডোর দিয়ে, যেটা অধিকাংশ রাজ্যই করেছে, সে বিজেপি শাসিত বলুন, বিজেপি ছাড়া বলুন, অন্যান্য যারা রয়েছে বিভিন্ন জায়গাতেই তৈরি হয়েছে। আমার এখানে সেই আলোচনার জায়গা দেখেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী থেকে থেকেই ইলেকশনের আগে কোমরে বগলে করে শিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শিলান্যাস করবার জন্য। আরে ভাই, এত শিলা উনি পুঁতেছেন, শিলান্যাস করেছেন, যদি জড়ো করি তাহলে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের থেকে বড় পাহাড় হয়ে যাবে। হয়নি কিছু। আজকে শিল্প আমাদের আর্থিক দিক থেকে মজবুত করে, সেটাই কিন্তু স্বাস্থ্যে ব্যবহৃত হচ্ছে, সেটাই শিক্ষায় ব্যবহার করবার কথা। আমরা সেই আলোচনার জায়গাটা অধিকাংশ জনকেই দেখলাম কেমন যেন ভুলে গেলেন। আমার মনে হয় যে আলোচনা করার জায়গাটা হোক, আমাদের ভুল কি ছিল, আমাদের পরিকল্পিত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল কি ছিল, পলিসি মেকিং এর সমস্যা কি ছিল, তার বাইরে আমরা এতদিন ধরে আমরা কি করলাম। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। 2015 সাল আমার কাছে, তখন আমি রাজ্য সরকারি কাজে সাহায্য করবার মতো জায়গায় রয়েছে। সেই সময় একটা প্রস্তাব এলো, জানতে পারলাম যে চায়না সারা পৃথিবীতে 80% পুতুল তৈরি করে। এই পুতুল শব্দটাকে হালকাভাবে নেবেন না, সফট টয় তারা তৈরি করে। 80% পৃথিবীতে তারা সাপ্লাই দেয়। তাদের ওখানে শ্রমিক বাড়বার জন্য তারা ভারতবর্ষের মাটির কিছু রাজ্যে জায়গা খুঁজছে। রাজ্য সরকারের সঙ্গে দায়িত্বশীল জায়গায়, চূড়ান্ত জায়গায় কথা বলা হলো, সেখানে বছরে 1 লক্ষ মহিলাকে তারা চাকরি দেবার প্রতিশ্রুতি নিয়ে তারা এলেন। এবং সেখানে ভেবে নিন যে রাজ্যে রোজগার কতটা বাড়ত। তারা জমি চাইলেন, ফাঁকা পড়ে থাকা রাজারহাট, যেখানে এখন আবাসন শিল্পটাই শিল্প হয়ে গেছে, সেই জায়গা থেকে শুরু করে কাছাকাছি বেশ কিছু ফাঁকা জায়গায় তারা জমি চাইলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের ওখান থেকে বড় বড় শিল্পপতিরা তারা এলেন। পশ্চিমবঙ্গে দায়িত্বশীল মন্ত্রীমশাই, সম্মানীয় মুখ্যমন্ত্রী, সেটাকে গা ছাড়া করে দেখলেন এবং তারা এইখান থেকে ফিরে চলে গেলেন। আপনি এটাকে কোন মানসিকতার জায়গায় দেখবেন? একে ওকে তাকে বিভিন্ন জায়গায় দোষ দিয়ে গেলে হবে না। শিরদাঁড়া যদি মজবুত হয় তাহলে প্রশ্ন করবে। না রুদ্র, এখানে চীনের ব্যাপারটাও দেখতে হবে। হয়তো কাটমানি দিতেই যায়নি, বড্ড কিপটে, জানি না, দুর্ভাগ্যজনক। আমি বলছি যে ওই প্রসঙ্গে যাব না। পশ্চিমবঙ্গের শাসক দল তার গায়ে পশ্চিমবঙ্গের মানুষ কি কি ছাপ মেরে দিয়েছে নতুন করে বলে, এই আলোচনা যেটা হচ্ছে সেটা দিয়ে কি পশ্চিমবঙ্গে বাংলা বা বাঙালি নিয়ে আমরা যা যা হইচই করি একটুও কি সমৃদ্ধ হবে? হবে তো কাজটা হয়ে গেলে। প্রবণতার জায়গাটা খুব অদ্ভুত ছিল, সেটা করতে দেওয়া হয়নি। একটু আগে দাদা এখানে বসে বলছিলেন, আজকে শিক্ষা দপ্তরে যখন দায়িত্বশীল ব্যক্তিরা জেলে যায়, তারা বলতে পারে না, তাদের ডকুমেন্ট পুড়িয়ে দিতে হয়, তখন পরিষ্কার সদিচ্ছা কোন জায়গায় রয়েছে, নাকি এই কুচক্রটাকেই আমরা ব্যবসা করব, মানুষ মরুগ্গে যা। অনুদানের নামে, প্রকল্পের নামে তো ব্যবসা চলে, অনুদানের নামে তো এখানে ব্যবসা চলছে। ভিক্ষা কথাটা কেন এসেছে? যারা যোগ্য তারা কতজন পাচ্ছেন বলুন তো? এখানে যারা বসে রয়েছেন, আবাসের ঘর যোগ্য দরিদ্র মানুষ, তারা কতজন পেয়েছেন? আর কতজন শাসক দলের লম্বা চওড়া যাদের বাড়ি আছে বড় বড়, তাদের পরিবার লুট করেছে? মুশকিলটা হলো এখানে তোলাবাজিটাই শিল্প আর চুরি করার পদ্ধতিটাই শিক্ষা। দুর্ভাগ্যজনক বানিয়ে দিয়েছে এই শাসক দল। এখান থেকে মুক্ত না হলে
আমরা হিন্দু মুসলমান সবাই মরবো। ধন্যবাদ। আমার সময় একেবারে শেষ। দেখুন, সেনেকার বিখ্যাত কথা রয়েছে যে এমন এক একটা সময় আসে যখন যারা উন্মাদ, যারা দুষ্ট চক্রের, তারা সেই সময় ঊর্ধ্ববাহু তুলে নাচে, আর যারা জ্ঞানী, যারা প্রাজ্ঞ মানুষ, সৎ মানুষ, তারা নীরবে থাকতে বাধ্য হয়। এখন কি সময়টা সেটাই এসে গেছে? সত্যি কি তাহলে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় এই সবের থেকে, রাজ্যের ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ শুধু প্রকল্পের পর প্রকল্প? নাকি সত্যি আমাদের অবস্থাটা এমন যে এই আর্থসামাজিক কাঠামোতে এই প্রকল্পগুলোই একমাত্র বাঁচার হাতিয়ার? মানুষ কি ভাবছে? মানুষ কি রাজ্য চায়, কি ভবিষ্যৎ চায় রাজ্যের? সে উত্তরটা আমরা দেব না, অবশ্যই উত্তরটা দেবে জনগণ। এখানে আমাদের কামাল হোসেনদা, তিনি পরিষ্কার বলেছেন যে তিনি বারবার শিক্ষাক্ষেত্রে এমন কিছু জিনিসপত্র দেখেছেন, এমন কিছু ঘটনা তিনি জানাতে চেয়েছেন, উত্তর পায়নি, বাধ্য হয়ে তাকে সেই দল ছেড়ে চলে আসতে হয়। এখানে প্রিয়ন্তী আছে, খুব পরিষ্কারভাবে সে বলেছে যে যুব সমাজের এই মুহূর্তে পশ্চিম বাংলায় বেঁচে থাকার জন্য যে লড়াইটা দিতে হবে, সেই লড়াইটা দেওয়ার জায়গাটাই পাচ্ছে না পরিকাঠামোগতভাবে। এখানে অরিত্র আছে, অরিত্র তো একেবারে পরিষ্কার বলেই দিল যে যদি পরিবর্তন হয়, যেই আসবে তাকে বলতে হবে সমাধান কি, সেটা স্পষ্টভাবে মানুষ শুনতে চায়। রুদ্রনীল আমাদের পরিষ্কার বলে দিল যে এখানে শিক্ষাটা যদি তোলাবাজি হয়, আর তাহলে শিল্পটা কি হবে, আর রাজ্যের ভবিষ্যৎটা কি হবে, সেটা আপনাকেই ভেবে নিতে হবে। আমাদের এখানে আশুতোষ আছে, আশুতোষ খুব পরিষ্কারভাবে বলার চেষ্টা করলো যে একসময় কোথায় ছিলাম, কোথায় আছি, এবং পরিসংখ্যানগত জাগলারির কথাও সে উল্লেখ করলো। আর সবশেষে কৌশিক, তিনি খুব পরিষ্কারভাবে কতগুলো কথা বললেন যে প্রত্যেকটা দিকের, যেমন একদিকে যেমন তথ্যগুলো কথা বলে, পরিসংখ্যান কথা বলে, তার পাল্টা পরিসংখ্যানও আছে। তবে হ্যাঁ, তিনি বাঙালি জাতিগতভাবে, বিশেষ করে বাঙালি হিন্দু, তাদের যেহেতু জনসংখ্যা কম, যেহেতু পরিবারে সন্তান উৎপাদনের কম, সেই জন্য সরকারি স্কুল অর্থাৎ বাংলা স্কুল আনুবীক্ষণিক হয়ে যাচ্ছে, সে বিষয়ে কিন্তু বাঙালি জাতিকেই দায়িত্ব নিতে হবে। কৌশিকের আরো অনেক কথা বলার ছিল, অনেকের আমাদের অনেক কথা বলার ছিল, তার কারণ বিষয়টাই এরকম। কিন্তু আজকে আমরা শেষ করছি, নিশ্চয়ই আমরা বাংলাহান টাফ টকে এ বিষয়ে আবার আলোচনা করব। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল।